ওকে, বেসিক নাম্বার থিওরির উপরে আসছে প্রবলেম সলভিং ক্লাস, তাই তো? এই প্রবলেমটা পর এখানে কি বলছেন, এটা লাস্ট ভার্সিটিতে আমি একটা কন্টেস্ট নিয়েছিলাম, ওইখানে একটু নম্বরের প্রবলেম ছিল, মেবি একজন না দুইজন সলভ করছে। একেবারে বেসিক একটা প্রবলেম নাম্বার থ্রি। প্রবলেমটা মূলত বলতে গেলে, there's a robot with a passion for discovering new numbers. Recently, he discovered a new category of prime number known as good prime. তো গুড প্রাইম একটা নাম্বার ধরো ওই রোবটে ফাইন্ড করছে, যেটা কখন গুড প্রাইম হবে একটা নাম্বার, হুইচ ইজ এ প্রাইম নাম্বার, মানে এই যে গুড প্রাইম বলতেছে এটা একটা প্রাইম নাম্বার, এন্ড দ্যাট ক্যান বি এক্সপ্রেস অ্যাজ দ্য সাম অফ টু আদার প্রাইম নাম্বার, মানে অন্য যে কোনো দুইটা প্রাইম নাম্বারের যোগফল আমার নতুন একটা প্রাইম। হ্যাঁ, তাহলে এই নতুন প্রাইমটা হবে কি একটা গুড প্রাইম। ঠিক আছে, সাপোজ আমি যদি পাঁচের কথা চিন্তা করি, তাইলে আমার 3 + 2 ইকুয়াল টু 5, তাহলে 2ও একটা প্রাইম, 3ও একটা প্রাইম, 5 ওইটাও একটা প্রাইম, তাহলে 5 হলো কি আমার একটা গুড প্রাইম নাম্বার। ওকে, তো এটা এইরকম একটা নতুন প্রাইম নাম্বার ফাইন্ড করছে, এন্ড আমারে প্রশ্ন করছে যে ইউ গিভস হি গিভস ইউ টু ইন্টিজার এল এন্ড আর, মানে আমাদের দুইটা ইন্টিজার দেবে এল আর আর, মানে একটা রেঞ্জ দিবে। Your task is to count the total number of good prime within the range L to R, মানে L থেকে R ইনক্লুসিভ, কিন্তু এখানে থার্ড ব্র্যাকেট দাও, মানে L সহ আর আর ও সহ, মানে L থেকে R পর্যন্ত যতগুলো এরকমের গুড প্রাইম আছে, মানে যেই নাম্বারটারে অন্য দুইটা প্রাইম নাম্বারের যোগফল হিসেবে রিপ্রেজেন্ট করা যায়, এন্ড ওই নাম্বারটা কিন্তু প্রাইম, যদি এরকমের হয় তাহলে সেইটা এরকম কতগুলো নাম্বার আছে সেটা ওই রেঞ্জের মধ্যে আমার প্রিন্ট করতে বলছে। সাপোজ এখানে দিছে 1, 1, 10, তার মানে কি, মানে একটা কোয়েরি, নাম্বার অফ কোয়েরি, একটা কোয়েরি, আর প্রথমটা দিছে কি এল আর আর, তো এল এর ভ্যালু 1 আর আর এর ভ্যালু 10, মানে 1 থেকে 10 পর্যন্ত কয়টা গুড প্রাইম আছে। তো 1 থেকে 10 পর্যন্ত কয়টা গুড প্রাইম আছে যদি একটু দেখি। ঠিক আছে, ভাইয়া, হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছি না তো। স্ক্রিন কেন দেখা যাবে না? আচ্ছা, বাকিদের কাছে স্ক্রিন দেখা যায় না? জি ভাইয়া, যাচ্ছে। হ্যাঁ, স্ক্রিন তো দেখতে পাওয়ার কথা। তো যেটা এখানে বলতেছিলাম আর কি, যে এখানে 1 থেকে 10, তো 1 থেকে 10-এর মধ্যে কতগুলো গুড প্রাইম আছে, তো আমার যদি এক 1 থেকে এরকমের 10 বলে, তো আমি শুরুতে এক এক কি পারবো এরকম লিখতে? দুইটা অন্য প্রাইমের যোগফল হিসাবে অবশ্যই পারবো না। 2 কি পারবো? 2 তো পারবো না। 3 পারবো না। 4 পারবো? 4 তো 2 + 2, 2 + 2 এটা পারতে পারি, কিন্তু 4 তো আমার দুইবার তো আর যোগ করতে পারবো না, অন্য যে কোনো দুইটা প্রাইম নাম্বার, অন্য যে কোনো দুইটা ডিস্টিংক্ট হইতে হবে, এখানে বলে দিয়েছে দ্যাট ক্যান বি এক্সপ্রেস এজ দ্য সাম অফ টু আদার প্রাইম নাম্বার, তো অন্য দুইটা প্রাইম নাম্বারের যোগফল। ওকে, তো 2 + 2 এটা তো আর ভ্যালিড না, তাই? ও আর এন্ড আবার 2 + 2 কত হয়ে যায়? 4, বাট আমার এই যে যোগফলটা এটা একটা কি হইতে হবে? প্রাইম নাম্বার। ওকে, তো আমার 5 একটা হইতে পারে, কেন? কারণ 5-এর আমি 2 + 3-এ প্রকাশ করতে পারি, যে জায়গায় 5 নিজে একটা প্রাইম নাম্বার, এন্ড 2 একটা প্রাইম নাম্বার, এন্ড 3 নিজে একটা প্রাইম নাম্বার। দেন 6 তো হবে না, কারণ 6 প্রাইম না। 7 হ্যাঁ হবে, কারণ 2 + 5 লেখা যায়। দেন 8 হবে না, 9 হবে না, 10 তো হবে না, কারণ 8 প্রাইম না, 9 প্রাইম না, 10 প্রাইম না। ফার্স্ট অফ অল নাম্বারটা তো প্রাইম হইতে হবে, তারপরে না অন্য দুইটা প্রাইম নাম্বারের যোগফল বলবো না। তো 1 থেকে 10-এর মধ্যে কয়টা পাইছি? দুইটা, 5 আর 7, তো এই কারণে আনসার প্রিন্ট করছে 2। তো এই ছিল কোশ্চেন, হ্যাঁ, বেসিক্যালি। ওকে, তো কারো কোনো সলিউশন আইডিয়া আছে কিনা প্রবলেমের জন্য? প্রবলেমটা বেসিক্যালি বলছে যে আমার কি করতে হবে, এরকম কতগুলো নাম্বার আছে,
আমি করতে পারি কি বি প্লাস সি আকারে প্রকাশ করতে পারি। এন্ড আরো বইলা দিয়েছে এ কমা বি কমা সি অল আর কি হবে প্রাইম নাম্বার। ওকে, সো এই রকমের কতগুলা আমি এটা স্যাটিসফাই করতে পারি এই ইকুয়েশনটা। ওকে, তো একটা জিনিস কিন্তু আমি ক্লিয়ার যে বি আর সি এই দুইটার মধ্যে যে কোনো একটা অ্যাটলিস্ট আমার কি হবে, দুই হবে। বি আর সি যে কোনো এই দুইটার মধ্যে যে কোনো একটা অ্যাটলিস্ট আমার দুই হবে। তো কেন দুই হবে, এর কারণ যদি আমি আইডেন্টিফাই করতে যাই আমরা একটা জিনিস লিখতে পারি। ধর আমরা জানি কি ইভেন যোগ ইভেন, দুইটা ইভেন নাম্বার যোগ করলে তার যোগফল কত হয়? অবভিয়াসলি ইভেন। একটা ইভেন আর একটা অড, এটা যোগ করলে কত হবে? অবভিয়াসলি অড। আর দুইটা অড যোগ করলেও কত হবে? ইভেন। সো এক্সাম্পল যদি দাও 2 যোগ 2 4, 2 যোগ 10 12, সো দুইটা ইভেন নাম্বার যোগফল অবভিয়াসলি ইভেন হবে। একটা ইভেন একটা অড এর ভ্যালু যোগফল অবভিয়াসলি অড হবে। যেমন 2 যোগ 3 5, 2 যোগ 11 তে 13, 5 যোগ 8, 8 5 13, 5 যোগ 16, সো 21 এরকম। একটা ইভেন একটা অড অবভিয়াসলি যোগফল অড হবে। দুইটা অড এর যোগফল ইভেন হবে, যেমন 5 যোগ 5 10, 5 যোগ 7 12, 13 যোগ 13 26 এই টাইপের। তো দুইটা অড এর ইভেন হবে। সো আমি আরো একটা জিনিস জানি যে অনলি ইভেন প্রাইম কোনটা ইজ ইকুয়াল টু 2, আর বাকি সব কি আমার অড। মানে দুনিয়াতে যত প্রাইম নাম্বার আছে আমার এক্সিস্ট করে তার ভিতরে শুধু দুই আমার কি, শুধু দুই হচ্ছে ইভেন নাম্বার, আর বাকি সবগুলো আমার কি অড নাম্বার। তো বাকি সবগুলো তো অড নাম্বার। এখন আমার লাগবে কি গুড প্রাইম, গুড প্রাইম। ওকে, সো গুড প্রাইম হইতে হইলে আমার হইতে হবে কি নাম্বারটা অবভিয়াসলি অড হইতে, মানে নাম্বারটা নিজেও প্রাইম হইতে হবে। সো প্রাইম নাম্বারের মধ্যে শুধু দুই অড, এখন দুই তো দুই ইভেন আর কি। তো দুই তো আমার দুই তো আর আমার গুড প্রাইম না, কারণ দুইটা তো আমি প্রকাশ করতে পারি না, তার মানে ইভেন নাম্বার বাদ। তাইলে আমার এইখানে এই যে এ ইজ ইকুয়াল টু বি প্লাস সি লিখছি, তাইলে আমি এইখান থেকে প্রমাণ পাই যে দুই যেহেতু আমার কি না গুড প্রাইম না, তার মানে আর বাদ বাকি সবগুলো যেহেতু আমার অড, তাইলে এ কিন্তু অবভিয়াসলি অড হবে। এই এ বি সি এই ইকুয়েশনে এ আমার অবভিয়াসলি কি হবে, এ আমার অড হবে অলওয়েজ। এটা আমি এইখানে বলে দিতে পারি। তাইলে যদি অড হয় এ, তাহলে দেখ এখানে আমি অড সাম পাইছিলাম অন্য দুইটা নাম্বারের যোগফলে, কখন একটা ইভেন হইতে হবে একটা অলওয়েজ অড হইতে হবে। এই কন্ডিশনে আমার সাম অড পাইছি, তার মানে আমার কি পাইতেছি বি আর সি এর মধ্যে, বি আর সি এর মধ্যে কি এইটা থাকতে হবে ইভেন প্লাস অড, মানে এইভাবেই তো থাকতে হবে দুইটা নাম্বার, নয়তো আমি তো এই ইকুয়েশনটা পাবো না ইভেন প্লাস অড ইজ ইকুয়াল টু অড নাকি। কারণ আমি এ অলওয়েজ কি পাবো অড পাবো, এটা আমি এখানে প্রমাণ করলাম। তার মানে কি আমার একটা ইভেন হইতে হবে আর একটা কি হইতে হবে অড হইতে হবে, তাই তো? তো যদি আমি এইটা এইভাবে লিখি তার মানে কি একটা ইভেন একটা অড, তাহলে দুনিয়াতে আমার ইভেন নাম্বার আসি একটা, মানে ইভেন প্রাইম আসি একটা দুই, তার মানে আমি এইটা বলতে পারি না এখানে অলওয়েজ আমার দুই হবে। তার মানে কি বি আর সি এর মধ্যে যে কোনো একটা নাম্বার দুই হবে, আর অন্যটা আমার কি হবে অড। বাট অড হইলেও সেটা কি প্রাইম হইতে হবে। তো এই পর্যন্ত কথাগুলা ক্লিয়ার কিনা? কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? এনিওন? কারো কোনো কোশ্চেন না আছে? ভাই নেই। ওকে, যদি না থাকে তাইলে উম, জিনিসটা এমন না, তাইলে ধর আমার কোনো একটা নাম্বার যদি প্রাইম, আমি বলতেছি কি এখানে, তাইলে জিনিসটা এই ইকুয়েশনটা হয়ে গেল এমন না এ ইজ ইকুয়াল টু 2 প্লাস সি, এই যে ইকুয়েশনটা, কারণ বলছি কি একটা আমার অবভিয়াসলি দুই হবেই। তাহলে আমি কি লিখতে পারি, আমার যদি এরকমের কখনো হয় যে, তাহলে সি ইজ ইকুয়াল টু আমার হবে কত, সি ইজ ইকুয়াল টু এ মাইনাস 2। তার মানে কি কোনো একটা নাম্বার -2, এই নাম্বারটা যদি প্রাইম হয়, কোনো একটা নাম্বার -2 যদি প্রাইম হয়, তাহলে কি এই নাম্বারটা আমার কি হবে তাহলে গুড প্রাইম। এ হয়েছে আমার যোগফল, তাহলে যোগফল আমি ধর কারেন্ট আইতম এলিমেন্টে আছে যে এইটা আমার গুড প্রাইম কিনা আইতম এলিমেন্টে,
তো আইতম এলিমেন্ট গুড প্রাইম তখনই হবে যদি i মাইনাস টু ইজ আ প্রাইম হয়। তো আই হোপ ক্লিয়ার, মানে আইতম নাম্বারটা তখনই গুড প্রাইম হবে যদি i মাইনাস টু একটা প্রাইম হয়, কারণ এতক্ষণ তো এই কথাগুলোই বলতেছিলাম। তো জিনিসটা হচ্ছে আমার কি বলছে, এল থেকে আর পর্যন্ত সবগুলো গুড প্রাইম বের করতে বলছে। এখন আমার কিন্তু কুয়েরি দিয়েছে 10⁵টা, তো আমি প্রত্যেকটা কুয়েরির মধ্যে এল থেকে আর পর্যন্ত লুপ চালাইয়া যে এই নাম্বারটা, তারপরে এল থেকে আর পর্যন্ত লুপ চালাইয়া আইতম এলিমেন্ট আর i মাইনাস টু তম এলিমেন্ট চেক করবো যে এই দুইটা প্রাইম কিনা, তাহলে কিন্তু আমার টিএলই দেবে। কারণ তখন আমার কিউ ইন্টু সহজ কথা আর, মানে কিউ ইন্টু আর কমপ্লেক্সিট হয়ে যাবে, যেটা 10⁵ আর 10⁵ এর গুণ হবে, মানে 10⁵ হয়ে যাবে। তো আমার করতে হবে কি, এই কোয়েরি মানে এল আর আর দিলে আমার অর্ডার অফ অনে প্রিন্ট করতে হবে, আর এই আগেই সব কি কোয়েরি বের করে আনতে হবে। তো আমরা জানি এল আর আর দেওয়া থাকলে আমরা যদি প্রিফিক্স সাম বা প্রিফিক্স ক্যালকুলেশন এই জিনিসটার সাথে তো পরিচিত, এর আগে একটা মডিউল করাইলাম। তো ওইখানে এরকম প্রিফিক্স কিছু একটা করে রাখতে পারলে, যে এক থেকে আমি যদি এরকম করতে পারি যে এক থেকে আই পর্যন্ত কতগুলা প্রাইম গুড প্রাইম আছে, এরকম এটা যদি কোনোভাবে সেট করে রাখতে পারি, তাহলে আমার যদি এল আর আর দেয় এক থেকে আর পর্যন্ত কতগুলা প্রাইম আছে এরকম যদি একটা অ্যারে সেট করে রাখতে পারি আর পর্যন্ত, তাহলে আমার যখনই একটা এল আর আর দিবে তো আমি করব কি, ওই যে প্রিফিক্স একটা অ্যারে ক্যালকুলেট করে রাখছি ওইখানে আর মাইনাস প্রিফিক্স অফ এল মাইনাস অন, তার মানে কি এল থেকে আর পর্যন্ত যতগুলা গুড প্রাইম আছে ওইটা আমার কি হয়ে যাবে, এখানে অ্যান্সার প্রিন্ট হবে, যেটা অর্ডার অফ অন। কিন্তু এই যে প্রিফিক্স অফ আর আর প্রিফিক্স অফ এল মাইনাস ওয়ান বা প্রিফিক্স অফ আই, এটা তো আমার আগে ক্যালকুলেট করে রাখতে হবে কোথার আগে, কুয়েরির আগে। তো কুয়েরির আগে আমি যদি এটা ক্যালকুলেট করে রাখতে পারি, দেন কুয়েরিতে আমার কি অর্ডার অফ অনে আমি কুয়েরি গুলো করতে পারবো, তাইলে আমার কি কমপ্লেক্সিটি খুবই কম হবে। তো ক্লিয়ার আই থিঙ্ক এই পর্যন্ত। কোশ্চেন আছে কারো? ও কোশ্চেন যদি না থাকে কারো, তাহলে দেখ সলিউশনটা কিভাবে হয়েছে। আমি কোড লিখতেছি না। ওকে, আমি যদি টিউটোরিয়াল যাই, 1 নাম্বার প্রবলেম। তো জিনিসটা এই হলো আমার কোড। দেখ আমি শুরুতে করলাম কি আমারে আচ্ছা আমরা জাস্ট দিয়ে কি কোয়েরি, আর কোয়েরির ভিতরে এল আর আর। সো এই নিলাম কোয়েরি, এন্ড কোয়েরির ভিতরে কিউ সংখ্যক একবার কোয়েরি চালাইলাম এল এন্ড আর। তো অ্যান্সারের ভিতরে করলাম কি টোটাল অফ আর রাখলাম, মানে টোটাল বলতে ওই যে প্রিফিক্স ক্যালকুলেশনটা, এটা টোটাল অফ আই মানে হচ্ছে এক থেকে আই পর্যন্ত কতগুলো গুড প্রাইম আছে। হ্যাঁ, তো আমি অ্যান্সারের ভিতরে টোটাল অফ আর রাখলাম, এন্ড দেন যদি এল এট জিরোর থেকে বড় থাকে তখনই কেবল মাইনাস হবে, নয়তো নেগেটিভ ইন্ডেক্সে চলে যাবে না, জিনিসটা এমন আর কি। জাস্ট ওই একই কথা, আমার টোটাল অফ আর মাইনাস টোটাল অফ এল মাইনাস ওয়ান। তো এল মাইনাস ওয়ান আমি তখনই করবো যখন এল এর ভ্যালু জিরোর থেকে বড়। জাস্ট এইটাই বলছি, আর কি করলাম অ্যান্সার প্রিন্ট করে দিলাম। এখন এই যে টোটাল অফ আর আর টোটাল অফ এল মাইনাস মানে টোটাল অফ আই, এই ক্যালকুলেশনটা মানে টোটাল যেই অ্যারেটা প্রিফিক্স, এই যে অ্যারেটা আর কি, এইটাই তো প্রিফিক্স, তো ওইটা আমি ক্যালকুলেট করে রাখছি এইখানে। তো আমি করতেছি কি, আমি জানি আমার এইখানে ম্যাক্সিমাম ভ্যালু দিবে কত, এল আর আর এর ভ্যালু 10⁵7। তাহলে আমার কোনো একটা 10⁵7 এর থেকে কোনো একটা নাম্বার 10⁵7 এর বড় কোনো একটা নাম্বার প্রাইম নাকি প্রাইম না, এইটা আমার জানার কোনো দরকার নেই, কারণ আমার আর এর ভ্যালু হাইয়েস্ট 10⁵7 হইতে পারে। তাহলে 0 থেকে 10⁵7 পর্যন্ত কোন নাম্বারটা প্রাইম নাকি প্রাইম না, এইটা আমি একটা অ্যারেতে সেট করে রাখবো কিভাবে, সিভ অ্যালগোরিদম দিয়ে। তো সেইটাই আমি এখানে করলাম, যে সিভ রে কল করলাম, সিভরে কল করে এন এর ভ্যালু 10⁵7 পর্যন্ত সিভ অ্যালগোরিদম চালাই দিলাম। তো আই থিঙ্ক সিভ অ্যালগোরিদম সবার জানার কথা। আর তো এইখানে সিভ অ্যালগোরিদমটা চালাই দিলাম, তার মানে হয়ে গেল কি 10⁵7 পর্যন্ত এই চেক অ্যারের মধ্যে কোন নাম্বারটা প্রাইম নাকি প্রাইম না সেটা বলা আছে। তো তো চেক অ্যারে যদি আমার কি হয় ফলস হয় তাইলে আমার প্রাইম, আর কারণ আমি এখানে আগে টুরু করে দেই না, জাস্ট যেটা যেটা নন প্রাইম সেটা টুরু করে দিছি, তাহলে চেক অ্যারে যখনই আমি ফলস পাবো সেটা আমার কি প্রাইম নাম্বার। তো আমি কোডটা একটু সহজ শর্টকাটে লিখছিলাম, তো এই কারণে আমার যে চেক অ্যারে যদি ফলস পাই তাহলে ওই নাম্বারটা প্রাইম, এরকম সিভ অ্যালগোরিদম আমি জাস্ট একটা চালাই দিছি। ওকে, তো এখন আমার দরকার কি প্রাইম নাম্বার জেনারেট, মানে গুড প্রাইম নাম্বার জেনারেট করা। আমি তো প্রাইম জেনারেট করে রাখছি যে কোনটা প্রাইম মানে গুড প্রাইম আর কোনটা গুড প্রাইম, কোনটা প্রাইম আর কোনটা প্রাইম না, এটা জেনারেট করে রাখছি।
এখন আমার দরকার হয়েছে টোটাল অফ আই, এই জিনিসটা ক্যালকুলেট করা। টোটাল অফ আই মানে 0 থেকে আই পর্যন্ত কতগুলা গুড প্রাইম আছে। ওকে, তো আমি করলাম কি 5 থেকে একেবারে এন পর্যন্ত। এন কোন পর্যন্ত? 10⁻7 পর্যন্ত। ওকে, তো আমি জানি আর এর ভ্যালু 10⁻7 এর থেকে বড় হবে না। তো করলাম কি 10⁻7 পর্যন্ত একটা লুপ চালাইলাম। এন্ড আমি এটাও জানি 5 এর থেকে ছোট কোনো ভ্যালু গুড প্রাইম না, কারণ 5 এর থেকে ছোট কোনো ভ্যালুর আমি দুইটা অন্য প্রাইমের যোগফল আকারে প্রকাশ করতে পারি না। আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে 5 এর যেমন পারি 3+2, 7 এর পারি 5+2, তো এর নিচে পারি না, তো 5 থেকেই শুরু করলাম। ওকে, তো এর এর আগে সবগুলো টোটাল অফ আইতে কত থাকবে? 0, যেটা অটোমেটিক বসানো আছে, কারণ টোটাল অফ আই আমি টোটাল অ্যারেটা আমি গ্লোবালি ডিক্লেয়ার করছি। তো গ্লোবালি কোনো অ্যারে ডিক্লেয়ার করলে সেটার ভিতরে অটোমেটিক ইনিশিয়ালি 0 বসা যায়। তো 5 থেকে ধরলাম এন্ড করতেছে কি, তো করতেছে যে তখনই টোটাল অফ আই এর সাথে টোটাল অফ আই মাইনাস অন্তর্যোগ হবেই। আমি আগে করতাম কি, যখন ওই যে সাম বের করতাম, সাম মানে প্রিফিক্স সাম অফ আই, প্রিফিক্স সাম অফ আই ইজ ইকুয়াল টু করতাম কি, প্রিফিক্স সাম অফ আই মাইনাস অন প্লাস অ্যারে অফ আই, এরকম করতাম না, যে কারেন্ট এলিমেন্টটা আর আগের প্রিফিক্স সামটা, আগের ইন্ডেক্সের প্রিফিক্স সাম। তো আগের ইন্ডেক্সের প্রিফিক্স গুড অ্যারে কতগুলো আছে সেটা তো আমার লাগবেই, সেটা তো আমি যোগ করেই দিব। এন্ড অন এইখান থেকে যদি ট্রু হয় তাহলে অন যোগ হবে, নয়তো যোগ হবে না। অন যোগ হওয়া মানে হচ্ছে কারেন্ট এলিমেন্টটা আমার কি, একটা গুড প্রাইম। আর যদি এখান থেকে 0 রিটার্ন করে তাহলে কারেন্ট এলিমেন্টটা গুড প্রাইম না। তো কারেন্ট এলিমেন্টটা গুড প্রাইম হইলে তো অন যোগ করবে। তো এইটাই করতেছি, এই দুইটা চেক দিয়ে দেখতেছি যে কারেন্ট এলিমেন্টটা প্রাইম কিনা। তো কারেন্ট এলিমেন্টটা কখন প্রাইম হবে? যদি চেক অফ আইও আমার ফলস হয়। ফলস মানে বলতেছি প্রাইম, তাহলে চেক অফ আইও ফলস মানে চেক অফ আইও প্রাইম, মানে আইতম ভ্যালুটাও প্রাইম। এন্ড চেক অফ I-2 এটাও ফলস, মানে কি I-2 তম নাম্বারটাও কি প্রাইম। যদি দুইটা কন্ডিশনে ট্রু করে তার মানে কি এইখান থেকে অন রিটার্ন করতেছে, এন্ড তার মানে কি টোটাল অফ আইতে এক্সট্রা ওয়ান যোগ হবে। এক্সট্রা ওয়ান কেন যোগ হবে? কারণ এই নাম্বারটা আমার গুড প্রাইম। আর এইখান থেকে 0 রিটার্ন করলে ওটা কিছু করবে না। জাস্ট এই শর্টকাটে কোড লিখছি, এটারে বড় করে নিজের মতো লিখতে পারো। আই হোপ ক্লিয়ার। এই প্রবলেমটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? এনিওয়ান? জি ভাই। ওকে, প্রবলেম আজকে সবই ইজি ইজি বেসিক নাম্বার থিওরি, তো কঠিন কিছু নেই না। আচ্ছা, আচ্ছা এই প্রবলেমটা একটু বল। ওকে, তো দেখ এই প্রবলেমটাই বলছে কি, ওই নো দ্যাট প্রাইম নাম্বার একটা পজিটিভ ইন্টিজার, মানে প্রাইম নাম্বারের সংজ্ঞা দেয়া আছে। তো সিমিলারলি ওই কলে পজিটিভ ইন্টিজার টি প্রাইম, তো একটা নতুন নাম্বার আবিষ্কার করতে উনি, সাপোজ টি প্রাইম। তো ইট হ্যাজ এক্স্যাক্টলি 3 ডিস্টিংক্ট পজিটিভ ডিভাইজার। হ্যাঁ, ইট হ্যাজ এক্স্যাক্টলি 3 ডিস্টিংক্ট পজিটিভ ডিভাইজার, মানে কি এর ডিভাইজারের কাউন্ট কত থাকতে হবে? 3। তিনটা ডিভাইজার যদি থাকে তার মানে ওইটা হচ্ছে টি প্রাইম। তো আমারে বলবে কি, ইউ আর গিভেন অ্যান অ্যারে অফ n পজিটিভ ইন্টিজার, ফর ইচ অফ দেম ডিটারমাইন হোয়াট ইট ইজ টি প্রাইম অর নট, মানে নাম্বারটার তিনটা ডিভাইজার আছে কিনা। সাপোজ আমার এখানে তিনটা করে দিছে, এখন প্রত্যেকটা নাম্বারের জন্য আমার অ্যান্সার প্রিন্ট করতে হবে। যেমন 4 এর জন্য যদি 4 দিয়ে বলে এই নাম্বারটার তিনটা ডিভাইজার আছে কিনা, মানে এই নাম্বারটা টি প্রাইম কিনা কথাটার অর্থই হলো এই নাম্বারটার তিনটা ডিভাইজার আছে কিনা। এক্স্যাক্টলি ক্লিয়ার। তো নাম্বারটা তিনটা ডিভাইজার, যেমন 4 এর কিন্তু তিনটা ডিভাইজার আছে, কত? 1 2 4, এখানে বইলাই দিচ্ছে 4 এর তিনটা ডিভাইজার না, বাট 5 এর কয়টা ডিভাইজার? 1 আর 5। তো এটা আমার টি প্রাইম না, মানে এক্স্যাক্টলি তিনটা থাকতে হবে তাইলে টি প্রাইম। দেন 6 এর কয়টা ডিভাইজার? 1 2 3 6, চারটা ডিভাইজার, যেটা 3 এর থেকে বড়, তার মানে কি ওইটাও আমার টি প্রাইম না, তাহলে নো। 5 এর জন্য কি আসছে? নো। জাস্ট এই ছিল প্রবলেম স্টেটমেন্ট। তো কেউ কোনো সলিউশন আইডিয়া দিতে চাও? দিতে পারো। আরো কিছু মাথায় আসে? ভাবতে হ্যাঁ, পারো এটা আমরা। হ্যাঁ, n এর স্কয়ার রুট যদি আপনার প্রাইম হয় তখন হচ্ছে টোটাল কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার আসে না।
আবার একটু বল। হ্যালো, এই বান্দা কি চলে গেছে? নেটের সমস্যা। আচ্ছা, ওকে। সো আমরা যদি এরকম ভাবি যে আমরা বলতেছি কি একটা নাম্বারের কতগুলো ডিভাইজার আছে, মানে কতগুলো বলতে এক্সাক্ট তিনটে ডিভাইজার আছে কিনা, তাইলে ওটা টি প্রাইম। তো আমরা বলতে পারি আগের দিন তো তাইলে নাম্বার অফ ডিভাইজারের পড়ছিলাম, মানে এনওডির যে সূত্র দিয়ে ওটা দিয়ে ইজিলি করতে পারি, বাট আসলে কি করতে পারি? অথবা আমরা তো ইজিলি কি করতে পারি, নাম্বারের ডিভাইজার কাউন্ট করতে পারি। এক্স এর স্কোয়ার রুট করবো, যদি ওইটা প্রাইম হয় তবে তিনটা ডিভাইজার। এক্স এর স্কোয়ার রুট করবো যদি এইটা প্রাইম হয়, মানে স্কোয়ার রুটটা যদি প্রাইম হয় তবে তিনটা ডিভাইজার। হ্যাঁ, এক্স্যাক্টলি সেইটাই, এই সলিউশনই। কিন্তু এটা কেন, এটা একটু ই করি। তো বেসিক্যালি এই প্রবলেমটা কেউ ফার্স্টে পড়ার পর কিভাবে অ্যাপ্রোচ করবে, অনেকে অনেকভাবে অ্যাপ্রোচ করবে। কেউ হয়তো অ্যাপ্রোচ করবে আরে এটা তো সিম্পল প্রবলেম, যেহেতু এক্স লেভেল 10^12, তাহলে আমি একটা স্কোয়ার রুট এন পর্যন্ত একটা লুপ, মানে স্কোয়ার রুট এক্স পর্যন্ত একটা লুপ চালাই দিব। দেন ডিভাইজার কাউন্ট করবো। ডিভাইজার কাউন্ট আমরা কেমনে করি? ফর আই ইজ ইকুয়াল টু অন থেকে আই ইনটু আই লেস দেন ইজ ইকুয়াল টু এক্স, মানে স্কোয়ার রুট পর্যন্ত। দেন যদি এন এক্স মড আই 0 হয়, তার মানে ওই আই প্লাস ইজ ইকুয়াল টু 2, এরকম জিনিসটা করি না? তো ডিভাইজার কাউন্ট করে যেভাবে, এইভাবে একেবারে ব্রুট ফোর্সলি কারো মাথায় আসতে পারে। আবার মাথায় আসতে পারে একটু অপটিমাইজেশনের ব্যাপার স্যাপার, যেমন এনওডি, নাম্বার অফ ডিভাইজার এর সূত্র দিয়া আগে প্রাইম নাম্বার বের করে রাখা। বাট তাতেও কি এক্স্যাক্টলি হবে? হবে না। কারণ কি, আমার এন এর ভ্যালু 10^5 আর এক্স এর ভ্যালু 10^12। তো 10^12 এর স্কোয়ার রুট এন করলে কত হয়? 10^6। যেটা 10^6 এর সাথে এন, তো অবভিয়াসলি আমার গুণ হবে না? তার মানে কত, কমপ্লেক্সিটি বিশাল হয়ে যায়। তো ওই টাইপের কোনো কিছুতেই আমার হবে না। তো আমার অবজারভেশন কইরা একটু ইজি কোনো মেথড চিন্তা করতে হবে। হ্যাঁ, তো এখানে ও যে কমেন্ট করছে এটা, এই সলিউশনই এখানে এরকম। তো আরো হয়তো অনেক সলিউশন থাকতে পারে, বাট বেশিরভাগই এই সলিউশনই করে এই প্রবলেমটা। তো আচ্ছা, আমাদের দেখ বলছে কি তিনটা ডিভাইজার, তো তিন কিন্তু অড। ইফ হি হ্যাজ এক্স্যাক্টলি 3 ডিস্টিংক্ট ডিভাইজার, তো আমরা জানি কি কোনো একটা নাম্বারের অড সংখ্যক ডিভাইজার কখন থাকে। দেখ, যদি দেখো 5-এর ডিভাইজার কয়টা? 2টা। 6-এর ডিভাইজার কয়টা? 4টা। সো যত নাম্বার আছে প্রত্যেকটা নাম্বারের ডিভাইজার সংখ্যা দেখবি অলওয়েজ ইভেন। যেমন 16, 16 না, যেমন ধর 12-12-র ডিভাইজার কয়টা? ধর 6টা, 6টাই তো হবে। হ্যাঁ, তো প্রত্যেকটা নাম্বারের ডিভাইজার দেখবি ইভেন। ইভেন কেন? কারণ আমরা ওই যে বলছিলাম কোনো একটা নাম্বারে এ ইন্টু বি আকারে লিখতে পারি না, এ ইন্টু বি এরকমের, মানে জিনিসটা হচ্ছে এইটা ছোট ভ্যালু, এইটা বড় ভ্যালু। সাপোজ আমি 12-রে কিভাবে লিখতে পারি? অনেক আকার লিখতে পারি না, 1 × 12, দেন 2 × 6, দেন 3 × 4। তো এই যে তিনটা পেয়ারে লিখতে পারি, সবগুলো যেহেতু পেয়ার আকারে দেখ, তো সবগুলো পেয়ার আকারে। এই কারণে কি এই 2 + 2 + 2, 2 করে যোগ হবে। তো জীবনে অড সংখ্যক ডিভাইজার আসার পসিবিলিটি নাই না, সবসময় তো ইভেন সংখ্যক ডিভাইজারই আসবে। তো আমারে বলছে কোন কোন নাম্বারের ডিভাইজার অড। অড মানে জাস্ট এক্স্যাক্টলি 3। সো আমরা আগে দেখি অড ডিভাইজার কখন পাবো, মানে অড নাম্বার অফ ডিভাইজার কখন পাবো কোন একটা নাম্বারের ডিভাইজার সংখ্যা অড, এইটা কখন হবে? যখন এরকমের হয় যে কোনো একটা পেয়ার যদি সেম হয়ে যায়, সাপোজ এখানে যদি 3 × 3 হয়, তখন কিন্তু এই জায়গায় কন্ট্রিবিউশন, মানে এনওডি তে কন্ট্রিবিউশন 2 হবে না, হবে কত? 1। এইখান থেকে কন্ট্রিবিউশন হবে 2। বাট যদি এরকমের হয় যে সেম পেয়ার, যেমন যদি আমি লিখি 36, সেটা আমি কিন্তু অনেক ভাবে লিখতে পারি। 1 × 36, দেন 2 লিখতে পারি কত? 18, দেন 3 × 12, দেন লিখতে পারি 4 × 9। আর কিছু লেখা যায়? 4 9 36। ওকে, আর 6 × 6। ওকে,
দেখ এইখান থেকে কন্ট্রিবিউশন করতেছে 2, কারণ 1 ও ডিভাইজার 36 ও ডিভাইজার, এইখান থেকে কন্ট্রিবিউশন 2, 2 ও ডিভাইজার 18 ডিভাইজার, এইখান থেকেও সেম 2, এখান থেকেও সেম 2 কন্ট্রিবিউশন করবে। এন্ড এইখান থেকে কত কন্ট্রিবিউশন করবে? অবভিয়াসলি 1, কারণ 6 একবার কাউন্ট হবে ডিভাইজার হিসাবে। তো আমরা দেখতেছি কি যে এই এরকম একটা পেয়ার a ইন্টু বি, যেটা a ও সেম, মানে a আর b সেম, a ইন্টু বি এরকম একটা পেয়ার যেখানে a ইজ ইকুয়াল টু b, কখন পসিবল? যখন নাম্বারটা পূর্ণবর্গ, মানে পারফেক্ট স্কোয়ার। তো তখনই কেবল এরকম a ইন্টু বি, a ইজ ইকুয়াল টু বি, এই কন্ডিশনটা ফুলফিল করবে। তো তার মানে আমরা দেখতেছি কি যখন কোন একটা নাম্বার পারফেক্ট স্কোয়ার, তখন ওই নাম্বারটার এনওডি মানে নাম্বার অফ ডিভাইজার অড আসার পসিবিলিটি আছে, মানে অডই হবে এক্স্যাক্টলি। বাট অন্যান্য মানে পূর্ণবর্গ নয় এমন সব সংখ্যার ডিভাইজারের কাউন্ট অলওয়েজ ইভেন। তো আমাদের এইখানে তাইলে কাজ কি নিয়ে, যে এই সকল নাম্বার গুলা কি পূর্ণবর্গ সংখ্যা। ওকে, তো আমি যদি এরকমের করি, তার মানে কি যদি আমার এমন একটা নাম্বার দেয় যেটা পূর্ণবর্গ না, তাহলে আমি তখনই বলে দিতে পারি নো। ওকে, তো তার মানে কি আমার যদি এখানে 5 বলছে, দেখ 4 বলছে, তার মানে 4 পূর্ণবর্গ, পূর্ণবর্গ, হ্যাঁ। তো এটা একটা অ্যান্সার ইয়েস হইলেও হইতে পারে। দেন 5 কি পূর্ণবর্গ না, তার মানে কি আমি আগেই ডিরেক্ট বলে দিব নো। দেন 6 একটা কি পূর্ণবর্গ না, তার মানে কি আগেই বলে দিতে পারি নো। তার মানে কি যদি একটা সংখ্যা পূর্ণবর্গ হয় তাহলে এর পসিবিলিটি আছে। ওকে, তার মানে আমার কাজ কি অলওয়েজ পারফেক্ট স্কোয়ার নিয়ে। তাহলে যখনই একটা ইনপুট দেবে আমি আগেই চেক করবো যে এটা পারফেক্ট স্কোয়ার কিনা। যদি পারফেক্ট স্কোয়ার হয় তাইলে আমার কাজ, নয়তো কাজ নাই, কারণ কি আমি পারফেক্ট স্কোয়ারের এনওডি অড হবে। তো এখন অলওয়েজ কি পারফেক্ট স্কোয়ার হইলেই জাস্ট এক্সাক্টলি 3টা ডিভাইজার হবে না, কারণ দেখ 6 এর 1 টাকা হয়েছিল কয়টা, 8টা না 9টা? 6 এর 1 টাকা কয়টা হয়েছিল যদি এই করে 2 4 6 8 9টা। তো 6 এর জন্য এনওডি আসছিল কয়টা, 9, এরকম না? ওকে, তো দেখ যদি 7 এর জন্য চিন্তা করি, 7 এর জন্য আসবে কয়টা, 3টা। যদি 16 কথা চিন্তা করি, 16 জন্য আসবে কয়টা, 1 2 4 8 16, তার মানে কয়টা, 5টা। তো 16 জন্য আমার কয়টা আসছে, 5টা। দেখ তার মানে কিন্তু অনেক কিছু ফুলফিল করতেছে না। তার মানে কি পূর্ণবর্গ হইলেই যে আমার টি প্রাইম হবে এমন তো না। তো পূর্ণবর্গ হইলে টি প্রাইম কখন হবে? দেখ জিনিসটা হচ্ছে আমার এই যে অড, মানে অড বলতে এনওডি যে অড হইছে কখন হইছে, কোন ভ্যালুটার জন্য হইছে? জাস্ট এক্স্যাক্টলি স্কোয়ার রুট অফ এন এর জন্য না? সাপোজ এন যদি হয় পারফেক্ট স্কোয়ার, তাহলে এইটা অন্যান্য নাম্বারের থেকে এক্সেপশনাল কোন পেয়ারের জন্য হইছে? স্কোয়ার রুট অফ এন ইনটু স্কোয়ার রুট অফ এন ইজ ইকুয়াল টু কিন্তু এন, এই পেয়ারটার জন্য। তার মানে আমার স্কোয়ার রুট অফ এন এর উপরেই কিছু একটা কাজ। এখন দেখ একটা অবজারভেশন, যদি স্কোয়ার রুট অফ এন এই ভ্যালুটা যদি আমার নন প্রাইম হয়, তো নন প্রাইম তার মানে কি এই স্কোয়ার রুট অফ এন নন প্রাইম। ওকে, এক্স ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এন ইজ ইকুয়াল টু নন প্রাইম। তার মানে কি এক্স এক্স কিন্তু নন প্রাইম, মানে কি এক্স এ এক আর এক্স বাদে অন্যান্য নাম্বার দিয়েও এক্স রে ডিভাইড করা যায়। তো এক্স রে যদি আমি অন্য কোনো একটা ভ্যালু এ দিয়ে ডিভাইড করতে পারি, তাহলে এ দিয়ে কিন্তু আমি এন রেও ডিভাইড করতে পারবো। আবার বলি, এক্স হচ্ছে স্কোয়ার রুট অফ এন, যেটা নন প্রাইম। তার মানে কি এক্স এর কিন্তু অনেক ডিভাইজার থাকবে, এক থাকবে, ডট ডট এ থাকবে, আরো ডট ডট অনেক কিছু থাকতে পারে, এক্স থাকবে। যেহেতু এক্স নন প্রাইম, তার মানে কি এই যে মাঝখানে আরো যত নাম্বার আছে এ অমুক সমুক সবগুলো দিয়ে কিন্তু এ আমার এন রেও ডিভাইড করবে। যদি একটা এক্সাম্পল দেই, সাপোজ 16 এর জন্য, ওকে 16 এর জন্য ডিভাইজার আছে কত, 1 2 4 8 16। ওকে, কয়টা আসছে, 5টা ডিভাইজার। তো এর স্কোয়ার রুট অফ এন কত, 4। দেখ 4 কিন্তু আমার প্রাইম না। তো আমি যদি 4 এর একটু ডিভাইজার গুলা কাউন্ট করি, 1 2 4, তো দেখ এই 2 দিয়ে কিন্তু আমার 16 ডিভাইজেবল। আমি যদি আবার আরেকটা এক্সাম্পল দেই, 36। ওকে, তো 36 এর নাম্বার এই কি গুলাকে কি, 1 2 3 4 6 9 12 18 36, কতগুলো হয়েছে, 3 3 6 3 9। ওকে, তো আমি যদি এর স্কোয়ার রুট এন কাউন্ট করি, স্কোয়ার রুট কত, 6। তো 6 এর যদি আমি ডিভাইজার বের করি, দেখ তাহলে 1 2 3 6। আমি বলতে কি এই যে স্কোয়ার রুট এন এর যদি ডিভাইজার গুলা কাউন্ট করি, তাহলে মাঝখানে যে ডিভাইজার গুলো আছে এইগুলা দিয়েও কিন্তু আমার দেখবে 36 এ ডিভাইড করতেছে।
এই দেখ 2 দিয়ে কিন্তু 36 টা ডিভাইড হইতেছে, 3 দিয়ে কিন্তু 36 টা ডিভাইড হইতেছে। তার মানে কি আমার পূর্ণবর্গ হইলেই কিন্তু টি প্রাইম হবে না। তো পূর্ণবর্গ হইলে টি প্রাইম কখন হবে, যখন এইখানে এই যে স্কোয়ার রুট এন এইটা একটা প্রাইম নাম্বার। তো যদি আমি 49 এর জন্য ধরি, সাপোজ 49, দেখ তো 49 এর 1, 7 আর 49 এই তিনটা ডিভাইজার। ওকে, তো আমি যদি এর স্কোয়ার রুট এন নেই 7, 7-এ কিন্তু 1 আর 7 বাদে আর কোন ডিভাইজার নাই 7-এর জন্য। তার মানে কি 1 দিয়ে 49টা আগেই পাইছি, 7 দিয়েও পাইছি 49টা, আর 49 দিয়েও ডিভাইড করে, তার মানে কত 3টে এক্স্যাক্টলি। তার মানে সলিউশনটা এমন যে আমার এন দেওয়া থাকলে যদি এন পূর্ণবর্গ না হয় তাহলে আগেই বলে দিব নো, দেন স্কোয়ার রুট অফ এন যদি আমার কি হয় প্রাইম হয়, তার মানে কি এইটা আমার টি প্রাইম, এই নাম্বারটা টি প্রাইম, মানে এক্স্যাক্টলি 3 ডিভাইজার এনওডি ইজ ইকুয়াল টু 3, আর অন্যথায় কি আমার নো। তো স্কোয়ার রুট অফ এন এর ভ্যালু প্রাইম হইলে কেন এটা টি প্রাইম হবে, এই কথাটা বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? ওকে, সো এটার সলিউশন যদি দেখি, আই থিঙ্ক সলিউশন ওকে এই তো দেখ। সো আমি করতেছি কি, দেখ আমার লাগবে কি, বলছে কি স্কোয়ার রুট অফ এন চেক করবো, আমি কিন্তু কখনো এক্স চেক করবো না, এক্স ইকুয়াল 10^12, বাট স্কোয়ার রুট অফ এন হাইয়েস্ট তাহলে কত হইতে পারে 10^6, তাহলে আমি 10^6 অব্দি নাম্বার গুলা বের করে রাখতে পারলি, কোন নাম্বারটা প্রাইম নাকি প্রাইম না সেটা বের করে রাখতে পারলি তো হয়। তাহলে আমি 10^6 অব্দি কি চাইলাম আগেই একটা কি বলে সিভ অ্যালগোরিদম চালাই দিতে এখানে, দেন কি করলাম এন ইনপুট নিব, প্রতিবারে আমার একটা এক্স দিবে। তো আমি করব কি এক্স এর স্কোয়ার রুট বের করব, এই ফাংশন স্কোয়ার রুট ফাংশন, এই এল মানে হচ্ছে লং লং এর জন্য, এটা স্কোয়ার রুট বের করছি জাস্ট। দেন যদি নাম্বারটা পূর্ণবর্গ না হয় তাহলে আগেই বইলে দিতেছি নো, তো পূর্ণবর্গ না মানে স্কোয়ার রুট অফ এন ইন্টু স্কোয়ার রুট অফ এন যদি এক্স না হয় তাহলে পূর্ণবর্গ না, তাহলে আগেই নো বলে দিতেছি। এন্ড চেক করতেছি এফ অফ অয়, মানে কি এই যে অয় এইটা আমার প্রাইম কিনা, প্রাইম বলতে আমি এইখানে তো ওই প্রাইম গুলো বের করে রাখছি। তাহলে এফ অফ অয় যদি ট্রু হয় মানে নাম অয় হচ্ছে প্রাইম, তো অয় যদি প্রাইম হয় তার মানে কি ওই এক্স এর এক্স্যাক্টলি 3টা ডিভাইজার, তাইলে আমার টি প্রাইম এক্স, আর সেজন্য ইয়েস চেঞ্জ করবে, আদারওয়াইজ এক্স পূর্ণবর্গ হওয়া সত্ত্বেও এর 3টা ডিভাইজার না, এর আরো বেশি ডিভাইজার, এই কারণে টি প্রাইম না, এই কারণে আনসার নো। তো আই থিঙ্ক ক্লিয়ার এই পর্যন্ত। প্রবলেম নিয়ে কারো কোশ্চেন আছে এটা? আই হ্যাভ অ্যান ইফতার পার্টি এট দ্য 5th ডে অফ রমাদান। আচ্ছা এ তো ফালতু কথাবার্তা, মানে আমি একটা ইফতার পার্টির আয়োজন করতে চাইতেছি যারা অনসেট কন্টেস্ট্যান্টদের জন্য। ওকে, তো ফর দিস রিজন, তো এই কারণে আমি কি করতেছি ইনভাইটেড সি কন্টেস্ট্যান্ট, মানে কন্টেস্ট্যান্টের সংখ্যা হলো সি, অ্যান্ড অ্যারেঞ্জ পি পেঁয়াজু, মানে পি সংখ্যক পেঁয়াজু আমার বাসায় আছে বা আমি কিনে আনছি, যেমনি করি না কেন। ইজ কন্টেস্ট্যান্ট অ্যাড, মানে খাইছে কতগুলা কিউ সংখ্যক পেঁয়াজু, মানে প্রত্যেকে কিউ সংখ্যক পেঁয়াজু খাইছে, প্রত্যেকে বলতে সি, এই যে সি সংখ্যক কন্টেস্ট্যান্টরা আনছি ওরা কিউ সংখ্যক পেঁয়াজু খাই ফেলাইছে, এন্ড বাকি আছে এল সংখ্যক পেঁয়াজু। তার মানে কি আমার যা বাকি থাকবে তার থেকে কিউ বেশি হবে, ইজ কন্টেস্ট্যান্ট অ্যাট কিউ পেঁয়াজু, মানে প্রত্যেকে যা খাবে, প্রত্যেকে ইন্ডিভিজুয়াল যা খাবে তার থেকে কিন্তু এল ছোট হবে, সেটা এখানে বইলা দিচ্ছে। ওকে, তাইলে সাপোজ আমি 5 জনের ইনভাইট করছি। ওকে, তো আমার কাছে 5 জনের ইনভাইট করছি, সি এর ভ্যালু সাপোজ 5, তো আমার কিউ কিউ সংখ্যক পেঁয়াজু, আমার পি সংখ্যক পেঁয়াজু আছে বাসায়, তো সেইখান থেকে প্রত্যেকে কিউ সংখ্যক পেঁয়াজু খাইছে, এন্ড বাকি রয়েছে এল পেঁয়াজু। তো এতটুকু ছিল কোশ্চেন। এখন আমারে বলতে হবে যে হাউ নাও ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য নাম্বার অফ পেঁয়াজু ইচ কন্টেস্ট্যান্ট ইট, মানে প্রত্যেক কন্টেস্ট্যান্ট কতগুলো পেঁয়াজু খাইছে। এখানে তো বলে দিচ্ছে কিউ সংখ্যক খাইছে, তো কিউ এর ভ্যালু কত ওয়েতে হইতে পারে সেটা হলো বিষয়। তো জিনিসটা হয়তো গড়বড় হয়ে যেতে পারে এখানে এতগুলো ভ্যারিয়েবল দেখা, বা আসলে প্রবলেমে বলছে কি এটা কিন্তু শুরুতে বোঝা মুশকিল যদি টেস্ট কেস না দেখি। ওকে, তো টেস্ট কেস 4টা। তো ফার্স্ট
সেকেন্ড টেস্ট কেসটা যদি দেখি, সেকেন্ডটা না ফার্স্টটা, ওকে প্রথমটা যদি দেখি, তো আমার বলছে কি প্রথমে দেয়া থাকবে টি। টি মানে বলছিলাম কি, আমার বাসায় আমি কতগুলো পেঁয়াজুর অ্যারেঞ্জ করছি। পি মানে টোটাল পেঁয়াজ, সহজ কথা। তো আমি যদি এইভাবে জিনিসটারে ধরি, আমার দেয়া থাকবে পি, দেয়া থাকবে আর একটা দেয়া থাকবে কি এল। তার মানে পি মানে হইছে টোটাল, আর এল মানে হইছে খাওয়ার পরে রিমেইনিং, সহজ কথা। ওকে, তো এইগুলা ইনপুট দেয়া থাকবে, এন্ড পি হইল টোটাল পেঁয়াজের সংখ্যা, এল হইল রিমেইনিং সংখ্যা, তাই তো। তো আমার বলতে হবে প্রত্যেকে তাইলে কিউ সংখ্যক খাইছে নাকি। টোটাল পার্টিসিপেন্ট কত, সি। ওকে, তো আমি যদি একটা ইকুয়েশন দাঁড় করাই যে কিউ ইন্টু সি প্লাস এল ইজ ইকুয়াল টু পি, জিনিসটা এমন না, মানে কিউ সংখ্যক খাইছে কতজন লোকে, সি, সি কন্টেস্ট্যান্টে মানে সি সংখ্যক লোকে কিউ সংখ্যক পিয়াজু খাইছে প্লাস এল সংখ্যক বাকি আছে, যেইটা হচ্ছে আমার টোটাল পিয়াজুর সংখ্যা। এই ইকুয়েশন দাঁড়ায় না। তো আমি এইখানে আলটিমেটলি জানি কি, এটা যদি একটু ব্র্যাকেট দিয়ে আটকাই দিই তাহলে দেখতে সুন্দর লাগবে। যদি আমি, আমার এক্স্যাক্টলি জানা আছে পি টোটাল পেঁয়াজের সংখ্যা আর এল। ওকে, তো এখন আমার বলতে হবে এই যে এই ইকুয়েশনে, এই ইকুয়েশনটায় আমি কিন্তু সিও জানি না, আমারে বলতে হবে কিউ কত ওয়েতে হইতে পারে, কিউ কত ওয়েতে হইতে পারে। তো একটা টেস্ট কেস যদি দেখি, আমি যদি 1 2 4, আচ্ছা 10 আর 0, তো 10 আর 0, 10 মানে হইছে আমার বাসায় টোটাল 10টা পেঁয়াজু আছে, এন্ড 0 মানে হইছে আমার সব, ওরা সব খাইয়ে ফেলাইছে, সহজ কথা, আর টোটাল পেঁয়াজ কোনো লেফট নেই। তো আমি এটা কত ভাবে করতে পারি 10 রে, আমার কিন্তু কন্টেস্ট্যান্ট সংখ্যাও ফিক্সড বলে নাই, আর কোন কন্টেস্ট্যান্টে কতগুলা খাইছে সেটাও কিন্তু ফিক্সড বলে নাই। ওকে, তো বুঝাইতে পারছে কিনা, কিউ আর সি আমার কত হইতে হইতে পারে, কিউ আর সি তো না, জাস্ট কিউ আমার কত হইতে হইতে পারে, যে প্রত্যেকজনে কতগুলা খাইছে। সি কিন্তু ফিক্সড না, এই কারণে আমার কি কিউ ও ডিফারেন্ট হইতে পারে। সাপোজ সি যদি একজন হয়, কিউ এর ভ্যালু দেখা যাবে কিউ তখন সব খাইয়ে ফেলাইছে। ওকে, আমি যদি এখানে একটু লিখি, সি যদি একজন হয় তাইলে আমার সি যখন অন মানে কন্টেস্ট্যান্ট যখন একজন, তখন কিউ মানে প্রত্যেকে কতগুলা করে খাবে, লজিক্যালি বলতো। তাইলে যেহেতু কন্টেস্ট্যান্ট একজন, তাইলে আমার কিউ হবে কত তখন এই সিচুয়েশনে, 1। অন কেন হবে, সি তো 1 না, এজন্য সি অন, তো কিউ কত হবে তখন এই যে এই টেস্ট কেসের জন্য, 10 10 হবে অবভিয়াসলি। কারণ কি আমার 10টা পেঁয়াজও ছিল, আর আমার আবার বইলেও দিচ্ছে একটাও বাকি নেই। তার মানে কি, যে একজন সাপোজ যদি আমি একজনের দাওয়াত দিই তাহলে ও 10টা পেঁয়াজই খাই ফেলাইছে, এই ইকুয়েশনের সাথে মিলে না। তার মানে কি আমার 10টা যে খাইয়ে ফেলাইছে, এই 10 কিউ এর ভ্যালু যে 10 আমি প্রুভ করতে পারছি। এই দেখ এই এই ভ্যালু গুলা তুই এখন এই ইকুয়েশনে বসাই দেখ, দেখবি ইকুয়াল আসবে। তো ইকুয়েশনটা ফুলফিল আমি কত ওয়েতে করতে পারি, কিউ এর ভ্যালু কি কি রাইখা, এটা হচ্ছে অ্যান্সার। তার মানে কি আমার অ্যান্সার ইজ ইকুয়াল টু একটা 10 হইতে পারে, তাই তো। সো দেন আমি যদি সি এর ভ্যালু 2 বসাই, তখন কিউ হবে কত, 5 5। ওকে, তো এরকমই, তার মানে কি 5 আমার একটা আনসার হইতে পারে। দেন যদি আমি সি এর ভ্যালু দেখ 3 বসাই, তাইলে আমার কিউ হওয়ার কথা কত, 3 জনে কয়টা করে খাবে, যেহেতু 10, তাহলে 3টার বেশি তো খাইতে পারবে না, সবাই সেম পরিমাণে খাবে। কিন্তু দেখ একটা কিন্তু বাকি থেকে যায়, তখন তখন এল এর ভ্যালু কিন্তু 1 থেকে যায়, যেটা আমার কোশ্চেনে বইলা যেতে একটাও বাকি থাকতে পারবে না। তার মানে কি আমার সি এর ভ্যালু 3 আর কিউ এর ভ্যালু 3 হইতে পারবে না, জিনিসটা এমন আর কি। ওকে, তো সি যদি পাস হয় তখন দেখবি কিউ এর ভ্যালু 2, এইটা হইতে পারবে। এন্ড সি যদি 10 হয় তখন কিন্তু কিউ এর ভ্যালু 1, মানে আমি 10 জনারে ইনভাইট করছি, প্রত্যেকে একটা কইরা খাইছে। তার মানে কি এই কিউ আমার 1ও একটা অ্যান্সার হইতে পারে, তার মানে 5 একটা অ্যান্সার হইতে পারে। ওকে, 5 একটা অ্যান্সার হইতে পারে, 2 একটা অ্যান্সার হইতে পারে, 1 একটা অ্যান্সার হইতে পারে। ক্লিয়ার?
তো তার মানে আমি বুঝতে পারতেছি এই জিনিসটা নাকি? তো এইটা জাস্ট কি আমার ডিভাইজার গুলা বের করতে হবে। এখন এইখানে কিন্তু একটা কন্ডিশন আছে, সেটা কোড দেখার সাথে সাথে বলি। ওকে, তো জিনিসটা যদি ওকে আগে বল, কারো কোনো সলিউশন আছে কিনা? ভাই এখানে হচ্ছে কিভাবে ডিভিজার গুলো কাউন্ট করব, এই ডিভিজার গুলো আমার এল থেকে বড় হবে। এখানে ডিভাইজার গুলো কিন্তু প্রিন্ট করতে হবে। হ্যাঁ, তো ডিভাইজার গুলো বের করবো তারপরে এবং ডিভিজার গুলো হচ্ছে কি আমার এল এর থেকে বড় হইতে হবে। অবভিয়াসলি ডিভাইজার গুলো এল এর থেকে বড় হইতে হবে। কেন? কারণ আমার বাকি তো এইখানে অলরেডি বইলা দিছে, যা খাবে সেইটা এল এর থেকে বড় হইতে হবে, এখানে বইলেই দিতে কোশ্চেনে। তো আমার কোন কোন ডিভাইজার গুলা এল এর থেকে বড়, সেই ডিভাইজার গুলো কি তাইলে অ্যান্সার, জিনিসটা এমন না? তো এখন অলওয়েজই কি অ্যান্সার এক্সিস্ট করে? কিছু কিছু ক্ষেত্রে অ্যান্সার এক্সিস্ট নাও করতে পারে। এখানে বইলে গেছে ইফ নো সাচ ইন্টিজার ইজ ফাউন্ড, মানে এমন কোন কিউ যদি পসিবল না হয়, তার মানে কি তখন ইম্পসিবল। এখন ইম্পসিবল কখন হইতে পারে, এমন কোন সিনারিও কখন না আসতে পারে, এটা কেউ বলতে পারো? প্রাইম নাম্বারের আনসার এক্সিস্ট করে না। বুঝি নাই। প্রাইম নাম্বার থাকলে আনসার এক্সিস্ট করে না। প্রাইম নাম্বার থাকলে আনসার এক্সিস্ট করে না। ওকে, তো প্রাইম নাম্বার কোনটার কথা বলতেছো? আমার তো দুইটা জিনিস দেয়া থাকবে, পি আর এল। এল বুঝি নাই। মানে হচ্ছে যে কয়টা পেঁয়াজু খাওয়া হয়েছে টোটাল, তো যেই কয়টা যে কয়টা ওকে, তো যেই কয়টা এখানে তো আমার কয়টা কেজু খাওয়া হয় সেটা দেয়া নাই, সেটা তো আমি ইজিলি পি মাইনাস এল দিয়ে তো বের করতে পারি। হ্যাঁ, তার মানে অ্যাড মানে খাইছে কতগুলা, পি মাইনাস এল সংখ্যক। তো তুই বলতেছো কি ইম্পসিবল কখন হবে? পি মাইনাস এল যদি হচ্ছে প্রাইম হয় তখন। পি মাইনাস এল যদি প্রাইম হয়, তো এটা কি আসলে দেখ আমার একজন লোকে ধর 7টা পেঁয়াজু খাইছে, 7টা পেঁয়াজু, তাহলে 7 8 এর ভ্যালু যদি 7 হয়, প্রাইম হয়, তাহলে এটা কি একটা ভ্যালিড অ্যান্সার হইতে পারে না? 7, সাপোজ এইখানে যদি পি এর ভ্যালু 7 থাকতো, তাহলে কত অ্যান্সার হইতো? তখন কিন্তু 1 আর 7 অ্যান্সার হইতো। কারণ কি একজন লোক 7টা পেঁয়াজুই খাই ফেলাইছে, অথবা আমার 7 জন লোক একটা একটা করে পেঁয়াজু খাইছে। তার মানে কিউ এর ভ্যালু একও হইতে পারে, মানে ইন্ডিভিজুয়াল খাইছে একও হইতে পারে, ইন্ডিভিজুয়াল খাইছে 7ও হইতে পারে। তো এইটা তো তাইলে ভ্যালিড না, মানে তোর রং জিনিসটা এমন আর কি। সো পি মাইনাস এল কি হইতে হবে, প্রাইম না হইলেও, প্রাইম হইলেও আসলে অ্যান্সার এক্সিস্ট করে কিছু কিছু ক্ষেত্রে। তো অ্যান্সার এক্সিস্ট করে না তখনই, কখন আমি তো ভুলে গেছি। কেউ বলতে পারো? যখন কি ডিভাইজার গুলো কি এল এর থেকে ছোট থাকবো তখন? ও না, যখন 2 ইন্টু এল বলতেছি, টুয়াইজ এল কি হবে যদি গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু টোটাল পেঁয়াজের থেকে বেশি হয়, জিনিসটা এমন। ওকে, আমার নিজেরও মনে নাই, দেখি আনসার এখানে আবার করতে হবে। হ্যাঁ, টুয়াইজ এল যদি গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু পি হয়, তো জিনিসটা এমন এই কন্ডিশনে আমার টোটাল যতগুলা পেঁয়াজু বাকি আছে, লেফট আছে, সেইটার 2 গুণ যদি আমার পেঁয়াজুর থেকে বড় হয়। জিনিসটা কেন এরকম হয়েছে? সাপোজ আমার কাছে পেঁয়াজু আছে 5টা, না ওকে, পেঁয়াজু আছে 10টা সাপোজ। তো আমার রিমেইনিং ধরলাম 4টা, রিমেইনিং ধরলাম 6টা আছে। ওকে,
6টা রিমেইনিং, আবার বলতেছি, তাইলে কত 10টা পেঁয়াজও আছে। তো এই ক্ষেত্রে আমার কি কি অ্যান্সার হইতে পারে? সো আমি যদি এক ধরি, আবার বলতেছি দাঁড়া, যদি সি এর ভ্যালু 1 হয় তখন কিউ এর ভ্যালু হবে কত? 10। সি এর ভ্যালু যদি 2 হয় তখন কিউ এর ভ্যালু হবে কত? 5। সি এর ভ্যালু যদি 3 হয় তখন কিউ এর ভ্যালু তো অবশ্যই এক্সিস্ট করে না, সি এর ভ্যালু 4 হইলে। ওকে, সি এর ভ্যালু 3 হইলে কিউ এর ভ্যালু হবে 3 এন্ড এল এর ভ্যালু হবে 1। যদি এরকমের দেই, সাপোজ 5 পর্যন্ত যদি লিখি, দেখ একটু দেখাইতেছি, এখানে আর কয় মিনিট বাকি আছে? 9 মিনিট। সি এর ভ্যালু 4 হইলে কিউ এর ভ্যালু 2, এল এর ভ্যালু 2, সি এর ভ্যালু এর ভ্যালু 2, এল এর ভ্যালু 0। ওকে, তো জিনিসটা হইতেছে আমি অলওয়েজ কিন্তু এল এর ভ্যালু, মানে জিনিসটা হচ্ছে আমি যদি দেখ 2 দিয়ে ডিভাইড করি, 1 দিয়ে ডিভাইড করলে এখান থেকে 0 আসবে, এইটা এল এর ভ্যালু 0 আসবে। আচ্ছা, জিনিসটা হচ্ছে এমন যে সি এর ভ্যালু যদি 1 হয় অথবা সি এর ভ্যালু যদি 10 হয়, সি এর ভ্যালু 1 অথবা 10, তো ওই ক্ষেত্রে আমি এল এর ভ্যালু পাবে কত? 0। মানে এল মানে কিন্তু লেফট, আমার কিন্তু তখন আর বাকি থাকবে না, কারণ সি সংখ্যক কন্টেস্ট্যান্টে একজনে 10টাই খাইয়ে ফেলাইবে অথবা 10 জন কন্টেস্ট্যান্ট একটা করে খাইয়ে ফেলাবে, তখন কিন্তু লেফট আমার কিছু থাকবে না। বাট আমার কিন্তু বলতেছে কি, আমার এল সংখ্যক বাকি থাকা লাগবে, বাট এল এর ভ্যালু যদি 0 হয়, মানে এল এর ভ্যালু তো অবভিয়াসলি 0 না, যেহেতু টুয়াইজ এল গ্রেটার দেন যেহেতু পি বলতেছি, যদি এল এর ভ্যালু কিছু নাই পাই তখন ওইটা তো আমার ভ্যালিড না। সি আর ওই কিউ এর জন্য ওইটা তো ভ্যালিড না। আবার অন্যান্য জিনিসে ধর আমার এল এর ভ্যালু কি করতেছি, এল এর ভ্যালু 2 গুণ পি এর থেকে বড়, তো রিমাইন্ডারের যে ব্যাপারটা, দেখ সি এর ভ্যালু যখন 2 ছিল, না সাপোজ 3 ছিল, তো তখন কিউ এর ভ্যালু হয়ে গেছে কত? 3। কারণ কি 3 3 আর 9, আর রিমাইন্ডার রয়েছে কত? 1, যেটা কিন্তু অলওয়েজ কি হবে, আমার এল এর থেকে ছোট হয়ে আসবে। যদি একটু পড়ে যাই জিনিসটা, দেখ এখানে ওই ইম্পসিবল এর কেসটা আপাতত বাদ দে, হ্যাঁ। তো এ বাদ বাকি তো সব আই থিঙ্ক বোঝার কথা। এক, তো মানে ডিভাইজারের উপরে জাস্ট, কোনটা ডিভাইজারের উপরে? ওই রিমেইনিং এর ডিভাইজারের উপরে। রিমেইনিং কই? এই যে ডিফারেন্ট, টোটাল কতগুলো পেঁয়াজ ছিল এন্ড আমার টোটাল কয়টা লেফট আছে, তার মানে 8 হইতে কয়টা, মানে খাইছে কয়টা, সেটা তো কতগুলা খাইছে তার উপর ডিপেন্ড করে সি আর কিউ হইতে পারে কত হয়েছে সেইটা। যে আমার ওই ডিফরে যদি আই, মানে তাহলে মানে কি আই একটা ডিভাইজার, আই একটা কিউ হইতে পারে। তো আই যদি এল এর থেকে বড় হয় তাহলে আই একটা ক্যান্সার হইতে পারে, এন্ড এন ডিভাইডেড বাই আই, মানে ডিভ ডিভাইডেড বাই আইও যদি এল এর থেকে বড় হয় তাহলে মানে এটাও একটা অ্যান্সার হইতে পারে। যেমন এই যে এইখানে ধর এই যে 1 আর 10 এর জন্য 1 কিন্তু যদি একটা অ্যান্সার হয় তার মানে কি উল্টা দিক থেকে 10ও কিন্তু একটা অ্যান্সার হবে। হ্যাঁ বল। ওই যে ভেক্টরের মধ্যে আনসার গুলা রাখতেছি ওই ভেক্টরটা এমটি হলে তো ইম্পসিবল। হ্যাঁ সেটাও হইতে পারে। ওই কন্ডিশন চেক করা লাগবে না। বুঝতে পারছি। অপটিমাইজেশনের ব্যাপার স্যাপার যদি থাকে তো সেই ক্ষেত্রে দেখা যাবে বেশিরভাগ কিছু কিছু টেস্ট কেস আছে যেটা আমার কি আগেই ইম্পসিবল বইলা দেয়া লাগতে পারে। তাইলে কি হয়, আমার কোডটা অনেক অপটিমাইজ হয়, কোডের কি হয় আর টাইমটা অনেক কমে যায়, রান টাইম। বুঝাইতে পারছি কিনা তোরে? তো ওইরকম কিছু কিছু কেস থাকতে পারে, হয়তো এই প্রবলেমের জন্য এটা অ্যাকসেপ্টেড হবে ওইটাই। হ্যাঁ, বাট কিছু কিছু কেস আছে যেটা আমার আগেই আসলে বইলা দেয়া লাগে। যদি আমি ধর এখানে বইলা না দিই তাহলে আমার বড় একটা ভ্যালুর জন্য এই টোটাল ডিভাইজার গুলা ক্যালকুলেট করে আসতো, দেখলো যে না কিছু পাইতেছে না, তখন এখানে -1 বইলা দিতেছে। বাট এটা তো আসলে অপটিমাইজেশন হইলো না। তো ওইরকম যদি ইম্পসিবল কেস কিছু থাকে তাহলে ওইটা আগে লেখা নিতে হয়, অন সাইটের ক্ষেত্রে বিশেষ করে। অনলাইন যে হয়তো পাস হয়ে যায়। তো আমরা তো অনেকেই অনলাইন মানে অনসাইট টার্গেট করি এনসিটি আইসিটি ভালো করার জন্য, তো এই প্র্যাকটিস গুলো আসলে রাখা লাগবে। তো এই ইম্পসিবল কেস গুলো আগে খোঁজা লাগবে সব। হ্যাঁ, ফয়সাল যেটা বলতো ওইটাও ঠিক, যে ভেক্টরটা যদি এমটি থাকে তার মানে কি আমি একটাও কোনো পারফেক্ট কিউ পাই নাই, তার মানে কি এখানে ইম্পসিবল বইলা দিতে পারি।
তো এই তো করতেছি, যদি আই মানে আই যদি এল এর থেকে বড় হয় এটা একটা কিউ হইতে পারে, আই কেন এল এর থেকে বড় চেক করতেছি, অথবা ডিপ ডিভাইডেড বাই আই কেন এল এর থেকে বড় চেক করতেছি, কারণ এইখানে আমার বইলাই দিছে হয়ে গেল। এই যে এল গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু কিউ। ওকে, তো তার মানে কি এল এর থেকে আই বড় হইতে হবে, ওই যে কন্ডিশন বইলা দিছে এই কারণে। তো এরকম যতগুলা কিউ পসিবল সবগুলো আমি করলাম কি ভেক্টরে পুশ করে রাখলাম এন্ড সেটা সর্ট করে প্রিন্ট করে দিলাম, কারণ আমার ছোট থেকে বড় আকারে মেবি প্রিন্ট করতে বলতো এখানে। জাস্ট এই তো প্রবলেম ছিল যে আমার ডিফারেন্টটার ডিভাইজার গুলারে ইটারেট করতেছি, ডিফারেন্ট বলতে কতগুলো খাওয়া হয়েছে সেইটা ডিভাইজারের উপরে ইটারেট করতেছি, এন্ড যেই ডিভাইজার গুলো এল এর থেকে বড় সেইগুলোই আমার কি হবে ভেক্টরে পুশ হবে, কারণ ওইটাই আমার একটা ভ্যালিড কিউ। তো ওই সংখ্যক পেঁয়াজু প্রত্যেকে খাইতে পারে আর কি, জিনিসটা এমন। তো এইখানে আর কারো কোনো কোশ্চেন আছে? এই কোশ্চেনটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? তো যদি এই প্রশ্নটুকু না বলতো যে পি এর থেকে এল ইন্টু টু কেন বড় হলে ইম্পসিবল হবে, তারা স্কিপ করে দেয় আপাতত ভেক্টরের সাইজ, তার মানে কি ইম্পসিবল এটা বলে দিতে পারো এখানে, ঠিক আছে করতে পারো। ওকে, আজান দিতেছে, আমি একটু এখান থেকে লিড নেই। আমি আজকে তো বেসিক নাম্বার 3 এর উপরে তো প্রবলেম গুলো মোটামুটি সহজ আকারে ট্রাই করছি। এখানে কথা শোনা যায় ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ ভাই শোনা যায়। ওকে, এই প্রবলেমটা পরে একটু এখানে কি বলছে দেখ, কমন ডিভাইজার। ওকে, সিএসিএস এর একটা প্রবলেম, সিএসিএস একটা ভালোই অনলাইন জাজ আছে, তাও যদি কোনো নতুন কোনো টপিক শিখে অ্যালগরিদম শিখে এখান থেকে প্রবলেম সলভ করতে পারো। আসলে এখানে টপিক ওয়াইজ প্রবলেম আছে। তো প্রবলেমটা বলছে কি ইউ আর গিভেন অ্যান অ্যারে অফ n পজিটিভ ইন্টিজার, আর প্রবলেম স্টেটমেন্ট গুলো খুবই ছোট থাকে এই জায়গা, যেমন এইটাই দেখতে পাইতেছো। Your task is to find two integers such that their greatest common divisor is as large as possible. মানে এখানে জিসিডি নিয়ে একটা করছি, এতক্ষণ তো প্রাইম নিয়ে ডিভাইজার নিয়ে করতেছিলাম, এখন জিসিডি এর একটা প্রবলেম সলভ করি। ওকে, তো আমার বলছে কি একটা অ্যারে দেয়া থাকবে n সাইজের একটা অ্যারে, তো আমার কাজ হচ্ছে দুইটা ইন্টিজার এমন ভাবে ফাইন্ড করতে হবে যাতে তাদের জিসিডি ম্যাক্সিমাম হয়। সহজ কথা, এইখানে যেই ইনপুট গুলা দেয়া থাকবে তার কোন পেয়ারের জিসিডি সব থেকে বেশি। ওকে, অল মানে যতগুলো পেয়ার আছে, সাপোজ 3 আর 14 একটা পেয়ার, 3 আর 15 একটা পেয়ার, 3 7 একটা পেয়ার, 3 আর 9 একটা পেয়ার, এন স্কোয়ারটা পেয়ার হইতে পারে না কতগুলা, যাই হোক যতগুলোই হোক না কেন n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই 2 সংখ্যক পেয়ার হইতে পারে আই থিঙ্ক। তো অতগুলা পেয়ারের মধ্যে যেই পেয়ারটার জিসিডি সব থেকে ম্যাক্সিমাম সেইটা প্রিন্ট করতে হবে। যেমন এখানে 3 আর 14 জিসিডি কত, আই থিঙ্ক 1, 3 আর 15 জিসিডি কত 5, 3 আর 7 জিসিডি 1, 3 আর 9 জিসিডি 3, 3 আর 14 জিসিডি কত, মানে 14 আর 15 জিসিডি কত 1, 14 আর 7 জিসিডি 7, এটা ম্যাক্সিমাম এখন অব্দি পাইছি। 14 আর 9 জিসিডি 1, 15 আর 7 জিসিডি 1, 15 আর 9 জিসিডি 3, 7 আর 9 জিসিডি 1, তার মানে 14 আর 7, এইটার জিসিডি 7 পাইছিলাম না, ওইটা ম্যাক্সিমাম। এরকম যতগুলো পেয়ার আছে তার ভিতরে যেইটা ম্যাক্সিমাম সেইটা কি করতে হবে আমার প্রিন্ট করতে হবে। এখন আমরা চাইলে n স্কোয়ার দিয়ে ইজিলি করতে পারি i 1 থেকে i লেস দ্যান ইজ ইকুয়াল টু n, যে i থেকে j লেস দ্যান ইজ ইকুয়াল টু n, দেন অ্যারে অফ i অ্যারে অফ j এর জিসিডি বের করব, দেন ম্যাক্সিমাম করব। তো এই সলিউশনটা ইজিলি আমরা করতে পারি, বাট দেখ এখানে n এর ভ্যালু 10 টু দি পাওয়ার 5, সো ওই সলিউশন n স্কোয়ারে যাবে অবভিয়াসলি, দেন জিসিডি এর একটা কমপ্লেক্সিটি আছে বাট খুবই সামান্য, তাও গুণ তো করতে হবে যেহেতু নেস্টেড, জিসিডি এর তো একটা কমপ্লেক্সিটি আছে। তো কি করতে পারি আমরা, n স্কোয়ার সলিউশন তো অ্যাকসেপ্ট হবে না এখানে, সেই কারণে কিছু টেকনিক ইউজ করতে হবে। সো কেউ কিছু বলতে পারো কি করা যায়? ভাই এটারে সর্ট করে তারপর ছোট থেকে বড় ভাগ ভাগ করে, যে যদি সব থেকে বড় যে দুইটা ডিভাইজার থাকবে ওইটাই অ্যান্সার হবে নাকি?
সর্ট করলাম, দেন কি করব? দেন যেমন এখানে 3 আছে, 3 দিয়া ই করতে থাকবো যে সামনের কোনো 3-এর ডিভাইজার আছে কিনা, যদি থাকে তাহলে 3-এর একটা ভেরিয়েবলের ভিতরে রাখবো, তারপরে পরেরটা দিয়ে যেমন 14 দিয়ে আবার সামনের দিকে যাব, যার পর এরকম করে যেটা ম্যাক্স যদি যাই তাহলে তো এন স্কোয়ারই হয়ে গেল না? ইনস্কোয়ার হয়ে গেল, কিন্তু ওইখানে তো ভাই কেন? জিসিডি এর যে অ্যালগরিদমটা তো আর এক্সট্রা করে ব্যবহার করা লাগতেছে না। আচ্ছা আচ্ছা, জিসিডি অ্যালগরিদম এক্সট্রা করে ব্যবহার করা লাগতেছে না। ওকে, আচ্ছা দেখ, যেটা বলতেছিলাম ওইটা এন স্কোয়ার হয়ে যাবে। কেন হয়ে যাবে? কারণ তুই করতেছো কি, কারেন্ট এলিমেন্ট থেকে সামনে যাইতেছো। তো কারেন্ট এলিমেন্ট থেকে সামনে যাওয়া মানে কিন্তু এন স্কোয়ার। এই এলিমেন্টটা সেট করতেছো, দেন আর একটা লুপ চালিয়ে সামনে যাইতেছো, এরকম বলছো না? তো জিসিডির কমপ্লেক্সিটি আর কত? জিসিডি যদি বাদ দেই তারপরও কারেন্ট এলিমেন্ট থেকে সামনে গেলে আরেকটা লুপ চালানো লাগবে, যেটা এন স্কোয়ার। তো এন স্কোয়ার আমার কোনোভাবেই হবে না। তো আমার করতে হবে কি, এন লগ এন সলিউশন বড় জোর হইতে পারে, কারণ 2 × 10⁵ তার মানে এন আর লগ এন এর সাথে অ্যাড হইতে পারে। তার মানে আমরা অনেক সময় কনস্ট্রেন্টস দেখা হিন্টস পাইতে পারি, মানে প্রবলেম সলভিং এর এইটা একটা স্ট্র্যাটেজি, যে আমার এন এর ভ্যালু কত, টেস্ট কেস কতগুলা, এআই কতগুলা, তার উপরে ডিপেন্ড কইরা আমি আমার সলিউশনের হিন্টস পাইতে পারি, যে আমার এই প্রবলেমটা কোন কমপ্লেক্সিটিতে সলভ হইতে পারে। তো আমি যদি কমপ্লেক্সিটিটা একটা বের করতে পারি, তার মানে আমি ধরতে পারি যে হ্যাঁ এটা এই অ্যালগরিদম দিয়ে সলভ হইতে পারে, এটা এই টেকনিক দিয়ে সলভ হইতে পারে। যেমন এখানে আমি ধর শুরুতেই বলে দিতে পারি এটা এন স্কোয়ার দিয়ে সলভ হবে না, বলতে পারতেছি। তার মানে কি আমি কোনো ব্রুট ফোর্স সলিউশন মাথায় আনতে পারবো না, ব্রুট ফোর্স টেকনিক বা কিছু। দেন আমি বলতে পারি এটা এন লগ এন সলিউশন অ্যাকসেপ্ট হইতে পারে, হ্যাঁ। তার মানে কি করব, আমি এন লগ এন এর সলিউশন কোনো কিছু আমি খোঁজার ট্রাই করবো, অথবা অর্ডার অফ এন এর সলিউশন খোঁজার ট্রাই করবো। ঠিক আছে, তো এইখানে আমি হাইয়েস্ট এন লগ এন সলিউশন খাটাইতে পারি। এখন দেখি আসলে কেমনে জিনিসটা হ্যান্ডেল করা পসিবল এন লগ এন এ। তো আমার বলছে কি জিসিডি, জিসিডি মানে আমরা জানি কি, গ্রেটেস্ট কমন ডিভাইজার। ওকে, তার মানে আমার এই অ্যারেটার দুইটা নাম্বারের জিসিডি হচ্ছে, আর এই স্ক্রিন তো আর তাহলে রেকর্ড হবে না। এই স্ক্রিন কি রেকর্ড হবে না? তো এইখানে কোন জায়গায় লেখার অপশন আছে? আছে, পেস্ট বিনে। তো পেস্ট বিন তো রেকর্ড হবে না। হ্যাঁ, ওকে, এটা লেখা যায়। আচ্ছা, তো মাত্র আবার কারেন্ট আসছে। আচ্ছা আসুক। আচ্ছা, যেটা বলতেছিলাম, সাপোজ এরকমের দেখ, এইটা যদি একটু করে নেই, ইনপুটটা যদি এখানে কপি করে নেই, যে 3, 14, 15, 7, 9। ওকে, সো আমি যদি কোনোভাবে এইরকমের করতে পারি জিনিসটা, আমি জানি কি এক্স আই এর ভ্যালু কত, 10⁶। হ্যাঁ, তার মানে কি 10⁶ এর থেকে কোনো আর কি জিসিডি কি 10⁶ এর থেকে কখনো বড় হইতে পারবে? মানে আমার অ্যান্সারের রেঞ্জটা, এখানে নাম্বার গুলো 10⁶ এর থেকে বড় হবে না। এন্ড তার মানে কি কোনো দুইটা ভ্যালুর জিসিডিও তো তা ওই ভ্যালু গুলোর থেকে বড় হইতে পারে না, জিনিসটা এমন না? সাপোজ এ আর বি এর জিসিডি কিন্তু কখনো এ এর থেকেও বড় হবে না, মানে এর সমান বা ছোট হবে, আর কি বি এর সমান বা ছোট হবে, জিনিসটা এমন না? সাপোজ 5 আর 2 এর জিসিডি কত? 1। সাপোজ 5 আর 5 এর জিসিডি কত? 5, মানে কি সমান বা ছোট হবে জিসিডি অলওয়েজ। তার মানে কি জিসিডি কখনো এই অ্যারে 10⁶ এর থেকে বড় হবে না। তার মানে আমি কি করতে পারি, 10⁶ পর্যন্ত কোন নাম্বারটা এখানে কতবার ডিভাইজার হিসাবে আছে, কোন নাম্বারটা কতবার ডিভাইজার হিসেবে আছে, সেটা যদি আমি বের করে ফেলাইতে পারি, জিনিসটা হচ্ছে এমন। সাপোজ আমার এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত? 15। ওকে, আমি যদি এরকমের করি, একটা 15 সাইজের অ্যারে নিই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। কি করলাম? 9, 10, 11, 12, 13, 14, 15। ওকে, সো 15 সাইজের একটা নিতে, তোর হটস্পট এখনো কানেক্ট নাকি? ওকে, সো এখানে বলতেছি কি, এই ছিল আমার টেস্ট কেস। আমি বলতেছি কি 15, আমি জানি আমার অ্যারেতে যেই ভ্যালু দেয়া থাকবে অ্যারেতে,
সেইটার ম্যাক্সিমাম যেই নাম্বারটা তার থেকে অ্যান্সার কখনো বেশি হইতে পারে না। সো আমি কিন্তু জানি যে আমার কোনো একটা ভ্যালু মানে কোনো একটা ডিভাইজার, সাপোজ A1 A2 A3 এরকম ডট ডট করতে করতে AN, সো এই নাম্বার গুলার সব ডিভাইজার গুলো আমি বের করে রাখবো। A1 A2 A3 AN সবগুলো ডিভাইজার আমি বের করে রাখতেছি। সো বের করে রাখার পরে ম্যাক্সিমাম যেই ডিভাইজারটার কাউন্ট 2 সেইটাই কি আমার জিসিডি না? আবার বলি, এখানে যেই অ্যারেটা দেয়া আছে প্রত্যেকটা নাম্বারের ডিভাইজার আমি সেভ করে রাখলাম, যে এই নাম্বারটা ডিভাইজার এই নাম্বারটা ডিভাইজার এই নাম্বারটা ডিভাইজার এই নাম্বারটা ডিভাইজার এমন। সো যেই যার ভ্যালু 2 এর সমান বা বড়, যেই সকল ডিভাইজার গুলার কাউন্ট কি ডি কাউন্ট গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 2, মানে কি এই ডিভাইজারটা অ্যাটলিস্ট 2টা নাম্বারের ডিভাইজার, এই ডিটা অ্যাটলিস্ট 2টা নাম্বারের ডিভাইজার, তার মানে কি এইটা একটা আমার জিসিডি হইতে পারে, জিনিসটা এমন না? সাপোজ A1 আর A3 ডিভাইজার, হ্যাঁ A1 আর A3 ডিভাইজার কমন ডিভাইজার সাপোজ ধরলাম ডি, তার মানে কি ডি আমার একটা জিসিডি হইতে পারে। তাহলে এইরকম যতগুলা ডি এইখানে এক্সিস্ট করে সেইগুলোর মধ্যে যেইটা ম্যাক্সিমাম সেইটা হলো আমার কি এই প্রবলেমের জন্য অ্যান্সার। সাপোজ আমি যদি 3 14 15 7 9 লিখি, তার মানে কি আমি এরকম একটা অ্যারে ক্রিয়েট করে রাখছি, বলতেছি যে এরকম একটা অ্যারে ক্রিয়েট করলাম সাপোজ, বা ম্যাপই কাউন্ট করে রাখতে পারি, সিম্পল জিনিস। ওকে, সো তো আমি সাপোজ 3 দেয়া আছে, তাহলে 3 এর ডিভাইজার কে কে? 3 এর ডিভাইজার হলো 1 প্লাস এটা 1 একবার পাইলাম। ওকে, সো আর আছে কোন 3, 3 এর এখানে তো 4 মিসিং 3, সো 3 ও একবার পাইছি, তো এইটাই গেল। দেন আসলো কত 14, 14 কত কত ডিভাইজার 2, তার মানে 1 2 বার পাইছি, 2টা নাম্বারের ডিভাইজার। এইখানে 1 এ 2 মানে হচ্ছে 2টা নাম্বারের ডিভাইজার 1 এই অ্যারের। দেন 2 হচ্ছে 14 ডিভাইজার 2 আছে। দেন এখানে যদি লিখি 14 ডিভাইজার 1 2 7 আর 14, তো তার মানে কি 7 একটা ডিভাইজার, তো 7 পাইলাম। 14 একটা ডিভাইজার, 14 তো কত রাখবো 1 রাখবো। ওকে, দেন 15 তে কত কত ডিভাইজার আছে? 1 আছে 2 3 আছে 5 আছে আর আছে 15, তো তার মানে 1 এ কাউন্ট আর 1 বাইরে যাবে, 3 এ কাউন্ট, এখানে উল্টা লিখছি, যাক 3 কাউন্ট 2 হয়ে যাবে, 5 কাউন্ট 1 হবে, দেন 15 তে কাউন্ট কত হবে 1, সো 15 এর জন্য গেল। দেন 7 এর জন্য কি হবে? 7 এর জন্য 1 কাউন্ট 1 বাড়বে 4, 7 এর জন্য 7 এ আরো 1 বাড়বে 2, দেন 9 এর জন্য কি হবে? 1 কাউন্ট 1 বাইরে যাবে 5 হবে, 9 এর যেইগুলো ডিভাইজার আর কি, সো 3 এর কাউন্ট কত হবে 3 হয়ে যাবে, দেন 9 এ আর 1 বাড়বে। এখন যদি তুই এটা মিলাও দেখ, 1 কিন্তু 1 এর ভিতরে 5 মানে 1 এই অ্যারের 5টা নাম্বারে ডিভাইড করে, তুই দেখ 1 কিন্তু প্রত্যেকটা নাম্বারে ডিভাইড করতেছে, মানে 5টাকেই করতেছে। 2 2টা নাম্বারে ডিভাইড করতেছে, তাহলে 2 14, আর এখানে কাউন্ট কোন জায়গায় ভুল হয়েছে, 2 এর কাউন্ট 1 হওয়ার কথা, তো কোন একটা ক্যালকুলেশন ভুল হয়ে গেছে, তার মানে 2 খালি শুধু 14 রে ডিভাইড করে, 3 3টা নাম্বারে ডিভাইড করে, যেমন কত 3 রে করে 15 রে করে 9 রে করে। ওকে, দেন 7 2টা নাম্বারে ডিভাইড করে, যেমন 14 রে করে 7 এরও ডিভাইড করে, দেন 9 একটা নাম্বার রে 9, দেন 14 একটা নাম্বারে ডিভাইড করে, 15 একটা নাম্বারকে ডিভাইড করে। দেন এই এখন আমি করব কি, এই অ্যারেটা ক্রিয়েট করার পর যে কোন নাম্বারটা কতবার কতগুলা ওই অ্যারের নাম্বারে ডিভাইড করতেছে সেটা ক্যালকুলেট করার পর জাস্ট উল্টা দিক থেকে ট্রাভার্স করব, যখনই কোনো একটা ভ্যালুর কাউন্ট 2 পাবো তার মানে কি ওইটাই আমি ম্যাক্সিমাম পাইছি। তাহলে এই দেখ উল্টা দিক থেকে যদি ট্রাভার্স করি, এটার কাউন্ট 1, তার মানে কি একটা নাম্বারে ডিভাইড করে, বাট আমার লাগবে কয়টা নাম্বার? 2টা, যেহেতু জিসিডি চাইতেছি। তো 14 1 7, এই যখনই 7 এ আসছি দেখতেছি 7 2টা নাম্বারে ডিভাইড করে, তার মানে কি 7 একটা অ্যান্সার, তাহলে এইটাই তো ম্যাক্সিমাম না, যেহেতু আমি উল্টো দিক থেকে ট্রাভার্স করতেছি। তাহলে যেমন 14 আর 7 রে ডিভাইড করে, তাহলে 14 আর 7 এর জিসিডি কত? 7, তাহলে এইটাই আমার ম্যাক্সিমাম জিসিডি, আমি বলে দিতে পারি। তো জিনিসটা আসলে এইভাবেই কাজ করে, জাস্ট করতে হবে কি এই একটা অ্যারে ক্রিয়েট করতে হবে, অথবা আমি চাইলে ম্যাপেও কাউন্ট করে রাখতে পারি, দেন উল্টা দিক থেকে ট্রাভার্স করব, যখনই এমন একটা নাম্বার পাবো যেটা 2টা নাম্বারের ডিভাইজার এই অ্যারের, সেইটা কি করব প্রিন্ট করে দেব।
তো যদি একটু কোড দেখি, দেখ এইখানে কোড আছে। তো নতুন কেউ অ্যাড হইলে মেবি অ্যাড হইতে পারবে না। তো দেখ নতুন একটা নতুন বলতে এই প্রবলেমটার সলিউশন দেখ, শুরুতে করতেছি কি n নিতেছি, তো দেন n সংখ্যক ইনপুট নিতেছি, এন্ড n সংখ্যক ইনপুট নিয়া প্রতিবার এর ডিভাইজার গুলা বের করতেছি। ডিভাইজার গুলা বের করতেছি মানে আমি করছিলাম কি এইখানে যখনই 3 এ ইটারেট করতেছিলাম, ডিভাইজার গুলা পাইছিলাম কত 1 আর 3। তার মানে 1 নাম্বার ইন্ডেক্সে গিয়ে 1 প্লাস করে দিয়েছিলাম, 3 নাম্বার ইন্ডেক্সে গিয়ে 1 প্লাস করে দিয়েছিলাম। সাপোজ 15 এর জন্য 1 নম্বরে 1 প্লাস করছি, 3 এ 1 প্লাস করছি, 5 এ 1 প্লাস করছি, আর 15 তে 1 প্লাস করছি। সেম ভাবেই সলিউশনটা এমন, সবগুলা কি করতেছি স্কয়ার রুট n পর্যন্ত যাইতেছি, দেন যদি ওইটা একটা ডিভাইজার হয় তাহলে ডিভাইজার অফ i প্লাস প্লাস করতেছি। সাপোজ এই অ্যারেটার নাম হচ্ছে ডিভাইজার, তো ডিভাইজার অফ i প্লাস প্লাস, এন্ড উল্টাটাও ওই তো ইউ ডিভাইডেড বাই i, ওইটাও তো একটা ডিভাইজার না। তো 15 এর জন্য যদি 3 ডিভাইজার হয় তার মানে 15/3 5 তো একটা ডিভাইজার, তো সেইটাই করতেছি কারণ এখানে তো স্কয়ার রুট n পর্যন্ত ইটারেট করতেছি না। আই থিঙ্ক ক্লিয়ার ডিভাইজারটা বের করা, এন্ড দেন জাস্ট করতেছি কি উল্টা দিক থেকে। সাপোজ আমি এইখানে n নিয়ে করতেছি না, n সব থেকে বড় ডিভাইজার, সব থেকে বড়। তো এখানে আমরা করতে পারি কি ম্যাক্সিমাম এলিমেন্ট অফ n, মানে অ্যারেটা আগে ইনপুট নিয়ে নিব, দেন অ্যারের ম্যাক্সিমাম এলিমেন্ট যত অত সাইজের একটা অ্যারে এই ডিভাইজার অ্যারে ডিক্লেয়ার করে জাস্ট ওইখান থেকে উল্টা এইটা কাউন্ট করে উল্টা আর রিভার্স করে দেব। যখনই দেখবো যে ডিভাইজার অফ i গ্রেটার দ্যান 1, তার মানে কি এই i দুইটা নাম্বারের ডিভাইজার। ডিভাইজার অফ i যদি গ্রেটার দ্যান 1 হয় মানে হচ্ছে এই i হইল এইখানে যে অ্যারে ইনপুট নিছিলাম সেই অ্যারের দুইটা এলিমেন্টের ডিভাইজার। তার মানে কি দুইটা এলিমেন্টের যেহেতু i ডিভাইজার তার মানে কি i জিসিডি হবে, বুঝাইতে পারছে কিনা? তখন i কি করবে প্রিন্ট করে দিয়ে রিটার্ন করে দেবে, জাস্ট এই প্রবলেম ছিল। এই কোশ্চেনে এই প্রবলেমে কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? না বুঝে থাকলে বলতে পারো। ক্লিয়ার? ওকে, না থাকলে তো ভালো। আর কতক্ষণ টাইম আছে? বহুত টাইম আছে। ওকে, আচ্ছা আমি যদি এই আরো অনেকগুলো প্রবলেম আছে, অবশ্য 4টা প্রবলেম এখন অব্দি 4টা দেখাইছি না, আরো 4টা আছে। ওকে, 4টা প্রবলেম। সো এইটা দেখ একটু, গোলবাচ কনজেকচার না গোলবাচ কনজেকচার, যাই হোক, is one of the oldest unsolved problem is in number theory and all in all of mathematics। মানে গোলবাচ কনজেকচার হচ্ছে যে যে কোনো ইভেন এভরি ইভেন ইন্টিজার, যে কোনো ইভেন ইন্টিজার গ্রেটার দ্যান 2, 2 এর থেকে বড় যে কোনো জোড় সংখ্যাকে আমি দুইটা প্রাইমের সাম হিসেবে এক্সপ্রেস করতে পারি। মানে সহজ কথা, যে কোনো দুইটা প্রাইমের সাম হিসাবে আমি কারে এক্সপ্রেস করতে পারি 2 এর থেকে যে কোনো বড় ইভেন নাম্বারে, 2 এর থেকে যে কোনো বড় ইভেন নাম্বারে আমি দুইটা প্রাইম নাম্বারের সাম দিয়া এক্সপ্রেস করতে পারি। তো এইরকম আমারে বলতে যে ইওর টাস্ক ইজ টু চেক হোয়েদার দ্য কনজেকচার হোল্ডস ফর ইন্টিজার 10⁻⁷। মানে সহজ কথা, একটা n দিবে, প্রবলেমটা বলতে এটা একটা n দিবে, n অলওয়েজ ইভেন, এটা মেকশিওর করে দিছে আমার যে n দিবে n অলওয়েজ ইভেন দিবে, এন্ড একটা n দেওয়ার পর 6, এরকম কতগুলো পেয়ার হইতে পারে? দুইটা পেয়ার মানে দুইটা প্রাইমের যোগফল হচ্ছে 6, এরকম কতগুলা পেয়ার হইতে পারে? সাপোজ যদি একটা এক্সাম্পল নিয়ে দেখাই 6। ওকে, তো 6 আমি কত ভাবে বানাইতে পারি? 6 একটা 2 এর থেকে বড় ইভেন নাম্বার। ওকে, তো আমি দুইটা প্রাইমের যোগফল আকারে প্রকাশ করব, তাই তো? কত ওয়েতে করতে পারি? জাস্ট এইটাই কোশ্চেন করছে।
তো আমি 3 যোগ 3 করতে পারি, আর পারি অন্য কোনো ওয়েতে? এক ওয়েতেই তো করতে পারি, সেই কারণে অ্যান্সার 1। সাপোজ 4, আর 4 রে আমি কত ওয়েতে করতে পারি? 2 যোগ 2, তাই তো, আর তো কোনো ওয়েতে পারি না। সাপোজ কি হইতে পারে, 12, 12-র জন্য এক তো প্রাইম না, আমরা বলতে এখানে প্রাইম, এই প্রবলেমটা ক্যান বি এক্সপ্রেস অ্যাজ দ্য সাম অফ টু প্রাইম, অন্য দুইটা প্রাইমের যোগফল। আমার তো একটা আর প্রাইম না, তো একটা আমি নিতে পারবো না। ওকে, তো আমি যদি এরকমের এক্সাম্পল দেই যেখানে অ্যান্সার 2 এর সমান বা 2 এর বেশি আছে, সাপোজ যদি 18 নেই, 18 রে আমি কি করতে পারি? 13 আর 5 দিয়ে লিখতে পারি, আর কিছু লিখতে পারি? 18 রে 11 যোগ 7, এই তো পারি না? এরকম হয়তো আরো পেয়ার পারি, তার মানে কি এরকম যতভাবে করতে পারি সেটার কাউন্ট হলে আনসার। সাপোজ 18-র জন্য আরো পারি কিনা জানি না, যেমন 3 আর 15, 2 16 তো হবে না, 5 11 লিখলাম, 7 13 লিখলাম, ওকে আর নাই। তার মানে 18-র জন্য আনসার আমার কত প্রিন্ট করতে হবে? 2। সো আই থিঙ্ক প্রবলেম স্টেটমেন্ট ক্লিয়ার, যে আমার একটা এন দেওয়া থাকবে, ওই এন এর আমি দুইটা প্রাইম নাম্বারের সামেশন আকারে প্রকাশ করতে পারি। তো কত ওয়েতে প্রকাশ করতে পারি? তো এই প্রবলেম দিয়ে আমার একটা থিওরিও শেখা হয়ে গেল, এই গোল ব্যাচ ট্রানজেকশন নাকি, যে যে কোনো, এটা আসলে সত্য কথা, যে যে কোনো 2 এর থেকে বড় যে কোনো ইভেন ইন্টিজারে আমি দুইটা প্রাইম নাম্বারের যোগফল আকারে প্রকাশ করতে পারি। ক্লাস 19 এর বইতে হয়তো আসবে এটা, মনে হয় যায়। ওকে, সো এখন দেখি আসলে কিভাবে করতে পারি এইটা। তো সাপোজ 18-র জন্য আমি যদি এইভাবে একটা ইটারেট করতে পারি, জিনিসটা এমন, আমার এন এর ভ্যালু কত? 10⁻7। তো আমি যদি এইভাবে ইটারেট করতে পারি, 1, তারপরে 2, তারপরে 1 2 তো না, সাপোজ 3 থেকে প্রাইম নাম্বার গুলোর জন্য আমার তো অবভিয়াসলি প্রাইম লাগবে। জিনিসটা এমন না, a প্লাস বি আকারে প্রকাশ করতে হবে ইজ ইকুয়াল টু এন। এটা যদি একটু জুম করি তাইলে দেখতে সহজ হবে, মেবি দেখায় না। a প্লাস বি ইজ ইকুয়াল টু এন, এরকম এই ইকুয়েশনটা আমি কতভাবে স্যাটিসফাই করতে পারি a আর b এর জন্য, তাই না? তো আমি সাপোজ একটা ভ্যালু ফিক্সড করব, a ফিক্সড করব, তার মানে b হবে কি আমার n মাইনাস a। ওকে, তো আমি এই এর উপর যদি লুপ চালাই, এর উপর লুপ চালাবো সাপোজ 1 থেকে n অবধি। ওকে, সো n অবধি, তার মানে কি a ইজ ইকুয়াল টু i ধরলাম, আর এটা যদি একটা লুপ চলে i ইজ ইকুয়াল টু 1 থেকে n অবধি, তাহলে a ইজ ইকুয়াল টু i এন্ড b ইজ ইকুয়াল টু হবে কত? n মাইনাস i। তো এখন জাস্ট আমার চেক করলেই তো হচ্ছে না যে আমার a প্রাইম কিনা এন্ড b প্রাইম কিনা। দেখ, আমার এইটার যোগফল কিন্তু আমার অবভিয়াসলি n হবে, আমি সূত্র দিয়ে বের করছি। এখন জাস্ট চেক করার বিষয় a প্রাইম কিনা আর b প্রাইম কিনা, এই হচ্ছে সলিউশন এই প্রবলেমের। নাকি এটাই তো? আর কোনো মাথায় আছে সলিউশন যে ভাই এটা এইভাবে করা যায় অন্য কোনো ভাবে? তো এখানে দেখ 10⁻7 দিতে, হ্যাঁ। তো আমি করতেছি কি, এরকমের 1 থেকে 10⁻7 পর্যন্ত একটা লুপ চলতেছে এন্ড প্রাইম নাম্বার তো আছে। তো আমি জাস্ট প্রাইম দেখবো যে i প্রাইম কিনা এন্ড n মাইনাস i প্রাইম কিনা, তাই তো? মানে i প্রাইম কিনা এন্ড n মাইনাস i প্রাইম কিনা। তো প্রাইম কিনা চেক করার জন্য স্কয়ার রুট n লাগবে। তো n 10⁻7 ইন্টু স্কয়ার রুট n, যেটা অনেক বড় কমপ্লেক্সিটি। তো এই কারণে আমার করতে হবে কি, আগে সিভ অ্যালগরিদম চালাই নিতে হবে, মানে 10⁻7 পর্যন্ত যতগুলো প্রাইম নাম্বার আছে সবগুলা কি করতে হবে আমার আগে বের করে নিতে হবে। তো যদি একটু সলিউশন গুলা দেখি, সলিউশন দেখলে কিভাবে হয়। ওকে, তো দেখ এখানে করতেছি কি, এই যে 10⁻7 পর্যন্ত, 10⁻7 পর্যন্ত সবগুলা প্রাইম নাম্বার আমি বের করে রাখতেছি, এই তো। দেন
জাস্ট আমি ভেক্টর প্রাইম গুলো বের করে রাখছি, এই যে ভেক্টরের মধ্যে পুশ করে রাখছি। দেন জাস্ট প্রাইম নাম্বার গুলোর উপরে এই যে এইটা, দেন জাস্ট প্রাইম নাম্বার গুলোর উপর ইটারেট করতেছি। আর এই কন্ডিশনটা না দিলেও হয়, এটা স্কিপ করে, এটা জানার দরকার নেই। জাস্ট কি করতেছি, প্রাইম অফ ইউ মানে হচ্ছে আই, তারপর তো প্রাইম অফ আই যদি ট্রু হয় মানে আই যদি প্রাইম হয় এন্ড এন মাইনাস আই যদি প্রাইম হয়, তার মানে কি এইটা একটা পেয়ার হইতে পারে, গোল বেস কনজেকচারের সত্যতা মানে ওইরকম একটা পেয়ার হইতে পারে, কাউন্ট প্লাস প্লাস। আর দেন শেষে কাউন্টটা প্রিন্ট করে দিছি। আর এইটা মানে হইলো যে অ্যাটলিস্ট অর্ধেকের বেশি যাওয়ার দরকার নেই। সাপোজ আমি যদি 18-র জন্য দেখি, এখানে সব ডিলেট দিয়ে দিছি না, দেখ 18 জনের জন্য দেখছিলাম, দেখ এখানে কিন্তু কখনো 9 এর বেশি আসে না কিছুই, মানে n ডিভাইডেড বাই 2 এর থেকে বড় কোনো ভ্যালু আসবে না a আর b এর জন্য। এটা নিজে খাতায় লেখা দেখিস যে n ডিভাইডেড বাই 2 এর থেকে বড় কোনো ভ্যালু এখানে আসবে না। তো এই কারণে একটা চেক করে নিচ্ছি জাস্ট অপটিমাইজেশনের জন্য, যে u ইনটু 2 যদি n এর থেকে বড় হয়ে যায় তাহলে ব্রেক, আর আমার যাওয়ার দরকার নেই, আর আমার গোল বেস কনজেকচার আমি পাবো না সামনে। তো এটাই ছিল সলিউশন এই জায়গায়। দেখ তাহলে আমার সব জায়গায় কি লাগতেছে, সি অ্যালগরিদম লাগতেছে, দেন জাস্ট কি করতেছি, ইউ আর এন মাইনাস ইউ প্রাইম কিনা, যদি ইউ আর এন মাইনাস ইউ প্রাইম হয় তার মানে এই দুইটার যোগফল আমার এন এর সমান, তাইলে এটা একটা গোল বেস কনজেকটিভ এন্ড কাউন্ট প্লাস প্লাস করতেছি। এই প্রবলেম নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আই হোপ বুঝছো। আজকে 5টা না 6টা প্রবলেম দেখাইছে, আরো হয়তো এই 2টা 3টা দেখাবে, এগুলো একেবারে ইজি, এই কারণে শেষে রাখছি। এই দুইটা তো খুব ইজি, এইগুলো অ্যাটলিস্ট সলভ করার ট্রাই করি। লিংক আমি ওইখানে দিয়ে দিবানি লাগলে। আচ্ছা, এই একটা প্রবলেম, এই প্রবলেমটা কি বলছে, আমরা একটা বি অ্যারে ডিফাইন বি ইজ এ ডিভাইজার অফ নাম্বার ইফ a is divisible by b, so the divisor a, ওকে জাস্ট ডিভাইজারের সংজ্ঞা দিতে। হ্যাঁ, আমরা তো একটা নাম্বারের ডিভাইজার কি এটা তো জানি, ওকে বাদ। নাও ইউ হ্যাভ টু অর্ডার অল দ্য ইন্টিজার ফ্রম 1 to 1 থেকে 1000 পর্যন্ত একটা লিস্ট আছে সাপোজ আমার কাছে, 1 থেকে 1000 পর্যন্ত। তো আমার ওই নাম্বার গুলারে করতে হবে কি রিঅর্ডার করতে হবে, 1 থেকে 1000 পর্যন্ত 1 2 3 4 এরকম করতে করতে 1000 অব্দি নাম্বারটা লেখা আছে খাতায় সাপোজ। তো আমার করতে হবে ওই নাম্বার গুলোকে রিঅর্ডার করতে হবে, কিসের বেসিসে মানে কিসের উপর ভিত্তি করে রিঅর্ডার করব, নিচে দুইটা কন্ডিশন দিছে, এক্স উইল কাম বিফোর ওয়াই, মানে কোন একটা নাম্বার অন্য একটা নাম্বারের আগে আসবে, নাম্বার অফ ডিভাইজার এক্স ইজ লেস দ্যান নাম্বার অফ ডিভাইজার ওয়াই। তার মানে কি এক্স উইল কাম বিফোর ওয়াই, এক্স ওয়াই এর আগে আসবে, এক্স এর আমি বেশি প্রায়োরিটি দিব কখন, যখন এক্স এর নাম্বার অফ ডিভাইজার কম ওয়াই এর থেকে। সহজ কথা, যেই না ভ্যালুটার নাম্বার অফ ডিভাইজার সব থেকে কম ও সবার আগে থাকবে, যেই ভ্যালুটার নাম্বার অফ ডিভাইজার বেশি সে তার পরে থাকবে। জিনিসটা এমন না, সাপোজ আমি যদি বলি যে 3 আগে নাকি না 10 আগে নাকি 2 আগে, সো 2 অবভিয়াসলি আগে থাকবে, কারণ কি 2 এর ডিভাইজার কটা 2টা, 5 এর ডিভাইজার কটা 4টা, তাহলে সরি 10 এর ডিভাইজার কটা 4টা, তাহলে 10 পরে থাকবে। আবার 10 আগে নাকি 17 আগে, তার মানে কি 17 আগে থাকবে, 17 ডিভাইজার মাত্র 2টা, তাহলে 17 10 এর আগে থাকবে আমি রিঅর্ডার করলে। সো এটা তো ফার্স্ট কন্ডিশন বুঝলাম, যে যেই নাম্বারটার ভ্যালু ডিভাইজার নাম্বার অফ ডিভাইজার কম সেইটা আগে থাকবে। এন্ড আরেকটা কন্ডিশন, যদি নাম্বার অফ ডিভাইজার সেম হয়, সাপোজ সবগুলো প্রাইমারি তো নাম্বার অফ ডিভাইজার সেম, 1 থেকে 1000 পর্যন্ত যতগুলো প্রাইম নাম্বার আছে সবগুলোই তো নাম্বার অফ ডিভাইজার সেম 2 করে, তো তখন কোনটা আগে রাখবো, তো তখন আগে রাখবো যেই ভ্যালুটা বড়। সাপোজ যদি বলি 17 আর 23 এর মধ্যে কোন ভ্যালুটা আগে থাকবে, 23 আগে থাকবে, কারণ যেহেতু দুইটারই আমারে ফার্স্ট অফ অল বলছে যে এইটার নাম্বার অফ ডিভাইজার ছোট, বাট 17 আর 23 এর নাম্বার অফ ডিভাইজার তো সেম, তাহলে ছোট তো নাই, তাহলে তখন ওই ক্ষেত্রে যেই নাম্বারটা বড়, তাহলে 23 বড়, তাহলে 23 থাকবে 17 আগে। তো আমার এই ওয়েতে কি করতে হবে,
রিঅর্ডার করতে হবে, জিনিসটা এমন। তো যারা ডাটা স্ট্রাকচার বলতে এসটিএল যারা ঠিকঠাক শিখছিল ওই সময় বা বাসায় প্র্যাকটিস করতো তাদের জন্য তো এটা একেবারে ইজি। কারণ এন এর ভ্যালু মাত্র 1000, তো আমি প্রত্যেকটা নাম্বারের ডিভাইজার তো চাইলে ইজিলি কাউন্ট করতে পারবো। স্কোয়ার রুট এন, দেখ স্কোয়ার রুট এন করলে কত হয় 100 এন এর, দেন টেস্ট কেস 1000টা, তাহলে 100 ইন্টু 1000 মানে 10⁵ হয়ে যায়। তো আহামরি কোনো বেশ কমপ্লেক্সিটি না। তো তার মানে আমি প্রত্যেকটা নাম্বারের ইন্ডিভিজুয়াল ডিভাইজার কাউন্ট করতে পারবো। দেন জাস্ট ধর একটা নাম্বারের মধ্যে একটা ভেক্টরের মধ্যে রাখলাম, জাস্ট ভেক্টরটা সর্ট করে দিব এন্ড আমারে জাস্ট প্রত্যেক কোয়েরিতে বলছে কি ওই যে 1 থেকে 1000 অব্দি কি করছি, সেট করছি, রিঅর্ডার করছি। ওই রিঅর্ডার করার পরে যেই অর্ডারটা আসছে ওই অর্ডারের এনতম এলিমেন্ট কত। ওকে, এটা আমারে বলছে। দেখ আমি 1 থেকে 1000 অব্দি অর্ডার এরকম এই শর্তের উপর বেস করে অর্ডার করার পরে আমারে বলছে 1 নাম্বার কত, মানে 1 নাম্বার এলিমেন্টটা কত। 1 নাম্বার এলিমেন্টটা তো অবভিয়াসলি এক হবে, কারণ 1 এর ডিভাইজার কত, মাত্র একটাই। অন্য সবগুলা নাম্বারের ডিভাইজার অ্যাটলিস্ট তো 2 আছে। তো আমরা তো এখানে প্রায়োরিটি দিছিলাম যেই নাম্বারটার ডিভাইজার কম সেইটা আগে, তাহলে 1 এর থেকে তো কম ডিভাইজার ওয়ালা কিচ্ছু নাই, তো 1 আগে। তো এরকমের জাস্ট। তো 2 নাম্বার কত, 997, 3 নাম্বার কত, 991। সো এটা জাস্ট করবো কি, প্রত্যেকটা নাম্বারের ডিভাইজার কাউন্ট, হ্যালো, প্রত্যেকটা নাম্বারের ডিভাইজার কাউন্ট করব এন্ড দেন করব কি, কেউ একজন বল, কারো মাথায় সলিউশন থাকলে। তারপরে 1000 থেকে বিয়োগ দিয়ে দিব। বুঝি নাই, তারপর কি এটা 1000 থেকে বিয়োগ দিয়ে দিব ডিভাইজার বার করে? কেন বিয়োগ দিয়ে দিব কেন? আউটপুট মিলানে লিখ। আচ্ছা আউটপুট যদি মিলাই দাও, আচ্ছা তুই ধর এই 1000 এর জন্য 1000 এর ডিভাইজার কয়টা, তুই যদি 1000 দিয়ে বিয়োগ দাও তাহলে কি 840 আসবে? তো তোর স্যাম্পলই মিলবে না তোর এই সলিউশন। আর কারো মাথায় আছে কিছু? কোড লাগবে, বুঝি নাই। ওকে, আচ্ছা আমি বলি এই জিনিসটা হচ্ছে এমন, সহজে যদি বুঝাইতে যাই যে আমরা প্রবলেম স্টেটমেন্ট তো ক্লিয়ার আই থিঙ্ক, যে 1 থেকে 1000 অব্দি নাম্বার গুলোরে আমার একটা শর্ত দিচ্ছে, ওই শর্তের উপরে বেস করে রিঅর্ডার করতে হবে। দেন রিঅর্ডার করার পরে জাস্ট এন বলবে যে এই নাম্বার এততম নাম্বার কত, এখন রিঅর্ডার করার পর এততম নাম্বার কত। তো আমি করব কি, রিঅর্ডারটা তো আমি আগেই করে রাখবো, দেন প্রত্যেক টেস্ট কেসে এন দিলে বলবো যে এন তম এলিমেন্ট এত। তার মানে আমার আগে রিঅর্ডারটা সেট করে রাখবো 1 থেকে 1000 পর্যন্ত ওইটা। তো আমি যদি একটু সলিউশন দেখানোর আগে মুখে সলিউশনটা বলি, জিনিসটা হচ্ছে যে প্রত্যেকটা নাম্বারের কি করব, ডিভাইজার কাউন্ট করে রাখবো। দেন ডিভাইজার কাউন্ট করে রাখবো একটা ভেক্টরে পুশ করব। কিভাবে পুশ করব, সাপোজ আমি ভেক্টরটা রাখবো যার ভিতরে 3টা জিনিস থাকবে। আমরা লং দেই মানে ইন্টিজার দেই না, এরকম তো ডিক্লেয়ার করি। হ্যাঁ, সো আমাদের মাঝখানে তো একটা ভ্যালু রাখতে পারি, বাট আমরা এমন ভাবে করব, একটা ডাটা স্ট্রাকচার ক্রিয়েট করব যেখানে আমরা মাঝখানে 3টে ভ্যালু রাখতে পারি। একটা ইন্ট রাখতে পারি, দেন আবার একটা ইন্ট রাখতে পারি, যেটা আবার একটা ইন্ট রাখতে পারি। ওকে, এরকম করতে পারি যদি। দেন জাস্ট প্রত্যেকটা ভেক্টরে পুশ করে দিব কি, নাম্বার অফ ডিভাইজার, দেন কি পুশ করে দেব ওই নাম্বারটাই, তাই তো। 2টা, একটা ভুল বলছে এখানে, 3টা না 2টা করলেই তো হয় না। ওকে, সো এখানে পেয়ার নিলেই তো হইতেছে তাইলে। তার মানে প্রথমটা হচ্ছে নাম্বার অফ ডিভাইজার, যে এই নাম্বারটার নাম্বার অফ ডিভাইজার কত, সেইটা কি করব আমি এরকম ভাবে বারবার ভেক্টরে পুশ করে রাখবো। সাপোজ তার মানে পুশ যদি 1 এর জন্য পুশ করি হবে কত, 1,1, এটা 1 এর জন্য পুশ হবে।
দেন কত পুশ হবে? সাপোজ 5 এর জন্য যদি হয় তার মানে হচ্ছে 2,5 5-এর জন্য পুশ হবে। দেন যদি 10-এর জন্য বলি তাহলে হবে কত? 4,10। মানে বুঝাতে পারতেছি যে আমি পেয়ারে কিভাবে ভেক্টরে পুশ করবো। ওকে, ভেক্টরে সাপোজ এইভাবে পুশ করে রাখলাম। দেন করব কি, শর্ট ফাংশন কল করব। আমরা শর্ট ফাংশন তো সবাই জানি, জাস্ট কি শর্ট ভি ডট বিগিন তারপরে কমা ভি ডট ইন, সাপোজ এইটা হলো আমার জিনিস। ওকে, তো শর্টটা আসলে ভেক্টরে কিভাবে হয়, আমরা যেহেতু পেয়ার বলতেছি, এমনি ইন্টিজারে শর্ট হয় কেমনে? ভেক্টর অফ ইন্ট ভি, এইখানে শর্ট হয় কেমনে? যেই নাম্বারটা আমি যদি অ্যাসেন্ডিং অর্ডারে মানে ছোট থেকে বড় করি, তার মানে কি যেই নাম্বারটা ছোট সেটা আগে আসবে, ভি1 ছোট, দেন ভি2 বড়, দেন ভি3, এইভাবে হবে। কিন্তু আমার তো পেয়ার, এই জায়গায় এইটা শর্ট কেমনে হবে? যখন পেয়ার হবে তখনও সেইমই, যে ফার্স্ট ভ্যালুটার উপরে আগে ট্রাই করবে যে কোনটা সব থেকে বড়, মানে কোনটা সব থেকে ছোট সেইটা আগে, দেন কোনটা সব থেকে ছোট সেইটা পরে, দেন কোনটা সব থেকে ছোট সেটা 3 নম্বরে, এই রকমের। যদি কখনো এমন হয় যে দুইটা নাম্বারের ডিভাইজার সেম, সাপোজ 2 আর 17, তো এরকম যদি কখনো পায় 2 আর 17, তখন করবে কি, যে এই 2 আর এই 2 তো সেম, তখন তো ও বুঝতেছে না যে কারে আগে রাখবে, তখন ও যাবে কার কাছে? ওর সেকেন্ড ভ্যালুটার কাছে। আসলে শর্ট ফাংশনটা এসকিউএল এর বিল্ট ইন শর্ট ফাংশন, কম্পারেটর ফাংশন এইভাবে কাজ করে, যে ফার্স্ট ভ্যালুটা যদি সেম পায় তাহলে ও নেক্সট ভ্যালুটার কাছে যায়। তো আমরা বলতেছি কি, দেখ আমাদের লাগবে কি, ফার্স্ট ভ্যালুটা ছোট আকারে লাগবে, মানে ফার্স্ট ভ্যালুটা ছোট থেকে বড় আকারে, এন্ড পরের ভ্যালুটা লাগবে কি, বড় থেকে ছোট আকারে। আবার বলতেছি, ফার্স্ট ভ্যালুটা লাগবে ছোট থেকে বড় আকারে, কারণ কি যেইটা নাম্বার অফ ডিভাইজার কম সেইটা আগে রাখবো আমি, সেই ভ্যালুগুলা, ওই ভ্যালুগুলোর সাথে আমার কোনো লেনদেনই নাই। তার মানে কি যেই ভ্যালুগুলো ছোট, মানে এনওডি ছোট, ওই ভ্যালুগুলো আগে তো চলেই আসবে। এখন আমার সেকেন্ড কেসটা তখনই হ্যান্ডেল করতে হবে যখন ডিভাইজার ইকুয়াল। সো ডিভাইজার ইকুয়াল হইলে কি, যেই ভ্যালুটা বড় সেইটা আমার আগে। তাইলে যে যখন আমি নাম্বার অফ ডিভাইজার বড় পাবো তখন আমার লাগবে কি, ডিসেন্ডিং অর্ডারে। তার মানে কি পেয়ারের ফার্স্ট ভ্যালুটার ছোট মানে অ্যাসেন্ডিং অর্ডারে লাগবে, আর পেয়ারের ছোট ভ্যালুটা ডিসেন্ডিং অর্ডারে লাগবে। এখন এইটা আমি কেমনে করবো? তো পেয়ারের সর্টিং জিনিসটা অনেকেই হয়তো আলাদাভাবে পড়ে থাকলে এটা ইজি, একেবারে ইজি। আর যদি পড়ে না থাকো তাইলে একটু হার্ড। তো আমরা দেখি যদি একটু সাবমিশনটা দেখ, জাস্ট করলাম কি, এইখানে ভেক্টরে কিছু একটা পুশ করে রাখতেছি, দেন এইটা বললাম যে সর্ট করে রাখলাম। ওকে, তো সর্ট করে রাখতেছি এন্ড জাস্ট হচ্ছে টেস্ট, এগুলো পরে বুঝাইতেছি। এন্ড জাস্ট টেস্ট কেসের মধ্যে এততম অ্যান্সার অফ এন, অ্যান্সার মানে হচ্ছে নতুন যে রিঅর্ডার কইরা বাইর করছি ওইটা n-1 জাস্ট পুশ করে রাখছি। ওকে, দেন দেখ আমি করতেছি কি, ভি নামে একটা পেয়ার টাইপের ভেক্টর নিছি, এন্ড 1 থেকে 1000 পর্যন্ত এইখানে ডিভাইজার কাউন্ট করছি। কোন ডিভাইজারটার কি কত, নাম্বার অফ, মানে কোন নাম্বারটার এনওডি কত সেটা এখান থেকে কাউন্ট করতেছি 1 থেকে 1000 অব্দি। দেন জাস্ট ভেক্টরে পুশ করতেছি। তো ভেক্টরে কাউন্ট পুশ করছি, এখন দেখ নাম, এই নাম্বারটা আমি মাইনাস করে পুশ করছি। তো নাম্বারটা আমি মাইনাস করে কেন পুশ করছি, কারণ বলতেছে কি নাম্বার অফ ডিভাইজার শর্ট হবে ছোট থেকে বড় আকারে, এন্ড এইটা পুশ হবে কি বড় থেকে ছোট আকারে। তো জিনিসটা এমন, দেখ আমি 1 আর 1, ওকে, তো তিনটা ধর ভ্যালু আছে, এই তিনটা কেমনে শর্ট হবে যদি বুঝো তাইলে আসলে বুঝতে পারবি। ধর এই তিনটা ভ্যালু আমার ভেক্টরে পুশ হয়েছে। ওকে, তো কেমনে আসলে শর্ট হবে? দেখ এই তিনটার মধ্যে সব থেকে ফার্স্ট ভ্যালুটা মানে এনওডি ছোট কার, 1-এর। শর্ট করার পরে আমি যদি এইখানে লিখি তার মানে কি এইটা সবার আগে আসবে, এর সাথে অন্য কোনো আমার লেনদেনই নাই, এইটার সেকেন্ড পেয়ারের কাছে যাবেই না, কারণ এইটা সব থেকে ছোট নাম্বার অফ ডিভাইজার। তার মানে কি এইটা আমি সবার আগে লিখে দেবো, এইটা সবার শুরুতে আসবে।
এখন দেখ এইখানে আমি করতেছি কি, যে এই ভ্যালুটা ছোট সেইটার উপর ডিপেন্ড করে, তার মানে কি এখন তো সমান, তার মানে এখন এইখানে আসবে। আমি তো বইলে দিচ্ছি যা যা ছোট পাবো সেইটা আগে রাখবো, তার মানে কি আমার এখানে এইটা সমান পাওয়ার পরে 5 আর 17-র মধ্যে যেইটা ছোট পাবে সেইটাও এখানে আগে বসাই দিবে, 2 আর 5 বসাই দিবে অ্যান্ড বসাই দিবে 2 আর 17। বাট আসলে আমার অর্ডার তো এইভাবে না, আমার যদি নাম্বার অফ ডিভাইসের সেম হয় তাইলে আমার যেই নাম্বারটা বড় সেইটা আগে লাগবে। তো সেইটা আমি কেমনে পাবো? দেখ আমি যদি এখানে -17 দিতাম, -5 দিতাম, তাহলে আমার অ্যাজ ইউজুয়াল যেভাবে শর্ট হইতেছে সেই অনুযায়ী কিন্তু 17 আমার আগেই চলে আসতো। কিভাবে চলে আসতো? জাস্ট -17 আর -5-এর মধ্যে ছোট কোনটা? -17 ছোট, তার মানে অ্যাসেন্ডিং অর্ডারে যেহেতু শর্ট করতেছি সেই কারণে এইটা সমান হওয়ার পর 17 যেহেতু ছোট, মানে -17 যেহেতু ছোট, তার মানে কত? এখানে -17 চলে আসবে। এই তো এইভাবে চলে আসছে। দেন জাস্ট আমি একটা নতুন অ্যারে ক্রিয়েট করবো যেখানে অর্ডারের নাম্বার গুলো থাকবে 1 -17 -5। এই দেন জাস্ট আমার যদি বলে 1 নম্বর এলিমেন্ট কত 1, 2 নম্বর এলিমেন্ট কত 17, 3 নম্বর এলিমেন্ট কত 5, এইভাবে বইলে দিলেই হবে। ক্লিয়ার নাকি? না আবার বুঝাইতে হবে? দেখ সেই জিনিসটাই করছি এখানে, ওই যে যেহেতু আমি অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতেছি ছোট থেকে বড় আকারে, সো সেই কারণে সেকেন্ড ভ্যালুটা মাইনাস দিয়ে দিছি আমি। তো যদি কারো পেয়ারের শর্ট নিয়ে ঝামেলা থাকে, মানে কম্পারেটর ফাংশনে তারা এলইউভি, মানে ইন্ডিয়ান একজন ইউটিউবার লুভ, এলইউভি লাভ না লুভ যাই হোক, ওর কম্পিটিটিভ প্রোগ্রামিং নিয়ে একটা আছে প্লেলিস্ট আছে, ওইখানে দেখতে পারো। ওইখানে কম্পারেটর ফাংশন নিয়ে অনেক কথাবার্তা আছে পেয়ারের শর্ট নিয়ে আর কি। তো করতেছি কি, ভেক্টরে এখানে পুশ করতেছি এন্ড জাস্ট শর্ট করে দিলাম আর নতুন একটা অ্যান্সার ভেক্টর রাখলাম, যেখানে সেকেন্ড ভ্যালুটা ইউ ডট সেকেন্ডটা সেটা জাস্ট পুশ করে রাখতেছি মাইনাস করে, কারণ কি আমি এইখানে মাইনাস করে রাখছিলাম, এই যে এইখানে -17 করে পুশ করছিলাম, এই কারণে এইখানে জাস্ট যখন নতুন একটা করবো 17 আর 5 লিখবো, সেই কারণে জাস্ট আবার উল্টা ভাবে মাইনাস কইরা পুশ করতেছি। দেন জাস্ট কততম এলিমেন্ট আমার প্রিন্ট করতে বলবে সেইটার উপর ডিপেন্ড করে প্রিন্ট করে দিবে। এই তো প্রবলেম ছিল। আই থিঙ্ক কারো কোনো কোশ্চেন থাকার কথা না, যদি কোশ্চেন থাকে তাহলে ওই কম্পারেটর বা পেয়ারের উপর যে শর্টটা ওইটার উপর, তো ওইটা আলাদাভাবে করতে হবে এখন নিজেদের। এবাদে বাদ বাকি ক্লিয়ার সবার? জি ভাইয়া। ওকে, এই প্রবলেমটা দেখ, এখানে আসি আর 15 মিনিট 14 মিনিট আছে। এলসিএম, এখন জিসিডি এর এলসিএম এর দুইটা প্রবলেম সলভ করি, একেবারে ইজি প্রবলেম এগুলা। সলিউশন একেবারে এক লাইনের বা 2 লাইনের, একটু দুইটা প্রবলেমের কিন্তু একটু অবজারভেশন আছে, মানে এ আর বি লেভেলের প্রবলেম কেমনে অ্যাপ্রোচ করে এই জিসিডি এলসিএম, সেটা জাস্ট দেখানোর জন্য আসলে রাখছিলাম অ্যাজ এ বিগিনার। আমরা এলসিএম এর সংজ্ঞা জানি, সেটাই জাস্ট এখানে বলছে। এলসিএম কি? দুইটা নাম্বারের লোয়েস্ট কমন মাল্টিপল, মানে এমন একটা নাম্বার যেটা লোয়েস্ট আর এক্স আর ওয়াই ওই নাম্বারটারে ডিভাইড করে। তো এলসিএম তো সবাই জানে, লসাগু তো জানি, সেটা নিয়ে আর কোনো মাথা ব্যথা নেই। এন্ড দেন পরে বলছে কি, ইউ আর গিভেন টু ইন্টিজার এল এন্ড আর, আমার এল আর আর দিবে, ফাইন্ড টু ইন্টিজার এক্স এন্ড ওয়াই, মানে দুইটি ইন্টিজার ফাইন্ড করতে হবে যাতে এল এর থেকে বড় হয় এন্ড আর এর থেকে ছোট হয়, এক্স আর ওয়াই দুইটাই, এন্ড এক্স আর ওয়াই কিন্তু সেম হইতে পারবে না, এক্স এর থেকে ওয়াই অবভিয়াসলি বড় হইতে হবে, তার মানে এল আর আর দিবে। তো এই রেঞ্জের মধ্যে আমার দুইটা এলিমেন্ট কি করতে হবে? ফাইন্ড করতে হবে। তার মানে এন্ড আর কি আছে? এলসিএম অফ এক্স ওয়াই, তাও এল আর আর এর মধ্যে হইতে হবে। ওকে, সো আমি যদি একটু এক্সাম্পল নিয়ে দেখাই, এরকম ডট ডট ডট, সাপোজ এইটা আমার আর আর এইটা আমার এল, ওকে, তো এল আর আর এরকম একটা রেঞ্জ দিয়ে দিবে। সো বলবে এল থেকে আর এর মধ্যে এই মাঝখানটুকুতে এমন কোনো এক্স ওয়াই আছে কিনা। সো আমার লাগবে কি, এক্স আর ওয়াই যেগুলা কি গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু এল আর লেস দ্যান ইজ ইকুয়াল টু আর, এরকমের না?
এল এর থেকে বড় বা সমান আর এক্স এর থেকে আর এর থেকে ছোট বা সমান, এন্ড কি এক্স আর ওয়াই এর যে এলসিএম, মানে এলসিএম অফ এক্স কমা ওয়াই, সেইটা হবে কি এই এল আর আর এর মাঝখানেই হইতে হবে। ওকে, সো জিনিসটা এমন, আমি তাইলে করব কি, এল আর আর এর যেহেতু মধ্যে হইতে হবে, যদি এমন হয় এল আর আর সেম দিয়ে দেয়, এল ইজ ইকুয়াল টু আর, তার মানে কি আমার অ্যান্সার কি তখন আর থাকবে? কারণ আমার তো এক্স আর ওয়াই ডিস্টিংক্ট হইতে হবে, মানে কি এক্স এর থেকে ওয়াই বড় হইতে হবে, তার মানে কি এল আর আর লিস্ট দুইটা ভ্যালু থাকতে হবে এই রেঞ্জের মধ্যে। তো এল আর আর যদি সমান হয় তাহলে তো অ্যান্সার নাই। তো এইখানে বলছে যে যদি এরকম পসিবল না হয় এরকম এক্স আর ওয়াই ফাইন্ড করা, তার মানে -1 প্রিন্ট করতে হবে, আর অন্যথায় আমার যে কোনো একটা পেয়ার প্রিন্ট করে দিলেই হবে। মানে এক্স আর ওয়াই তো অনেক অনেক হইতে পারে। হ্যাঁ, তারপর আমি যদি একটা এক্সাম্পল নেই, 1 আর 10, এইটা এল আর এইটা আর। ওকে, তো দেখ এখানে কত ওয়েতে হইতে পারে এক্স আর ওয়াই এর ভ্যালু, আমার যে কোনো একটা প্রিন্ট করলেই হবে। এখানে বইলে দিতে মাল্টিপল অ্যান্সার এক্সিস্ট করতে পারে, এই দেখে ইফ দেয়ার আর মাল্টিপল ভ্যালিড অ্যান্সার ইউ মে প্রিন্ট এনি অফ দেম। তো আমি কিন্তু চাইলে এক আর এক হইতে পারে অ্যান্সার। ওকে, এখানে যদি 5 দিত তাহলে কিন্তু 5 আর ওয়াই এর ভ্যালু 10, এটা কিন্তু হইতে পারত। সাপোজ এখানে 10 দিল, দেখ আমার এক্স আর ওয়াই দুইটাই কিন্তু এল এর সমান বা এল এর থেকে সমান বা বড়, আর এর থেকে সমান বা ছোট, এন্ড এক্স নট ইকুয়াল টু ওয়াই, এন্ড এক্স আর ওয়াই এর এলসিএম ও এল আর আর এর থেকে মাঝখানে, জিনিসটা এমন না? তো এরকম এক্স আর ওয়াই কতগুলো আছে, মানে কতগুলো বলতে অ্যাটলিস্ট একটা আছে কিনা, যদি থাকে তাহলে যে কোনো একটা এক্স ওয়াই প্রিন্ট করে দিলেই হবে। এখন আমার এলসিএম এর ব্যাপার স্যাপারে আমরা জানি কি, এলসিএম এর কনসেপ্ট যদি সবাই বুঝতে থাকি, এক্স আর ওয়াই এর এলসিএম, এক্স আর ওয়াই এর এলসিএম কোন একটা নাম্বারের, কোন দুইটা নাম্বারের এলসিএম, সাপোজ এক্স ওয়াই না দেই, এ বি এর এলসিএম কিন্তু গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম অফ এ কমা বি। এই কথাটার মানে কিন্তু সবাই বুঝি। সাপোজ 2 আর 5 এর এলসিএম কত? 10। মানে সাপোজ এ আর বি এর এলসিএম যদি আমি নেই, ওই দুইটা নাম্বারের মধ্যে যেই নাম্বারটা ম্যাক্সিমাম, এলসিএম কিন্তু তার থেকে অলওয়েজ সমান বা বড়ই হবে। তার মানে আমার দরকার কি, এই ম্যাক্সিমাম নাম্বারটা, এ আর বি এর ম্যাক্সিমাম নাম্বারটা যত ছোট করে পারি, কারণ আমার একটা রেঞ্জ দিয়ে দিয়েছে, আমার তো এলসিএমটা এই রেঞ্জের মধ্যে হইতে হবে না। তার মানে আমি কি এই ম্যাক্সিমাম নাম্বারটা যত ছোট কইরা পারি, তাহলে এই ম্যাক্সিমাম নাম্বারটা সব থেকে ছোট করা পসিবল কখন? এ আর বি এর এইখানে এল। তো আমার ম্যাক্সিমাম অফ এক্স আর ওয়াই, আমি চাবো ম্যাক্সিমাম অফ এক্স ওয়াই ছোট করা। তার মানে আমি চাইতেছি কি, এক্স এর ভ্যালু যদি এল ধরে তাইলে কিছুটা ছোট হবে না? এর থেকে তো ছোট ধরা আর পসিবল না। এক্স এর ভ্যালু এল ধরলাম, এখন ওয়াই এর ভ্যালু আমি হচ্ছে যে এল প্লাস 1 থেকে আর পর্যন্ত যা ইচ্ছা ধরতে পারি, তা কিনা? তো এই প্রবলেমটা আসলে অনেক ভাবে বোঝানো যায়। আমি হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন এরও একটা ব্যাপার স্যাপার দিয়ে বুঝাইতে পারি, বাট যেহেতু একটা 800 রেটিং এর প্রবলেম অত দূরে না যাই। জিনিসটা হচ্ছে দেখ এমন যে আর যদি আমি এল ইন্টু 2 দেই, তাইলে এক্স ইজ ইকুয়াল টু দিলাম এল, আর ওয়াই ইজ ইকুয়াল টু দিলাম এল ইন্টু 2, তাইলে আমার এক্স আর ওয়াই এর এলসিএম আসবে কত? এলসিএম অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কত আসবে? এল আসবে না অবভিয়াসলি। এল আর এল ইন্টু 2 মানে ধর সাপোজ 5 আর 10 এর এলসিএম কত? সরি, এল ইন্টু 2 আসবে না? সাপোজ 5 আর 10 এর এলসিএম কত? 10ই তো। 2 আর 4 এর এলসিএম কত? 4। তো এর থেকে ছোট এলসিএম পাওয়া কি আমার আদৌ সম্ভব এক্স আর ওয়াই এর, বা এই রেঞ্জের মধ্যে? তুই নিচে ঘাটাঘাটি করে দেখবি এল আর আর এই রেঞ্জের মধ্যে যত পেয়ারের এক্স ওয়াই আছে, আমি এল নিব, এক্স নিব এল, আর ওয়াই নিব এল ইন্টু 2, এইটা নেওয়ার পরেই আমার মিনিমাম এলসিএম আসবে। এর থেকে মিনিমাম এলসিএম আসা পসিবল না।
সাপোজ আমি নিলাম x ইজ ইকুয়াল টু এল প্লাস ওয়ান নিলাম, ওকে। তো আমার y কিন্তু অবভিয়াসলি এল প্লাস ওয়ান এর একটা মাল্টিপল হইতেই হবে, এল প্লাস ওয়ান এর একটা মাল্টিপল হইতে হবে। তার মানে কি এল প্লাস ওয়ান এর মাল্টিপল কিন্তু আমি সাপোজ নিলাম জেড, সাপোজ জেড ইন্টু এল প্লাস ওয়ান, তার মানে কি এইটা একটা y এর মাল্টিপল হইলো। তার মানে কি এখন যদি আমি এই এই জিনিসটার করি, কি বলে এলসিএম করি, তাহলে কিন্তু অবভিয়াসলি জেড ইন্টু এল প্লাস ওয়ান এলসিএম হবে। কথাবার্তা কঠিন হয়ে যাইতেছে, যাক। তো এই কারণে আমার বেটার হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এল ধরা আর ওয়াই ইজ ইকুয়াল টু এল ইন্টু টু ধরা। তো আমি জাস্ট সিম্পলি তাহলে চেক করবো কি, এক্স ইজ ইকুয়াল টু এল ধরবো, ওয়াই ইজ ইকুয়াল টু এল ইন্টু টু ধরবো। এখন এল ইন্টু টু যদি আর এর থেকে বড় হয়ে যায় তাহলে তো আমার অ্যান্সার এক্সিস্টই করে না, তাই না? কারণ আমার এল ইন্টু টু আর এর থেকে বড় হয়ে গেছে আমার, আর সব থেকে ছোট যে অ্যান্সারটা সেইটাই হচ্ছে এল ইন্টু টু। তো ছোট অ্যান্সারটাই আর এর থেকে বড় হয়ে যাইতেছে, তার মানে কি আমার ভ্যালিড অ্যান্সার নাই, এটা আমি বলে দিতে পারি। তো এই প্রবলেমের সলিউশন এতটুকুই, আই থিঙ্ক না দেখাইলেও হয়, বাট তাও দেখাই দিতেছি। আয় ভাই আয়, টাইম নেই। জিনিস হচ্ছে এল ইন্টু টু যদি আর এর থেকে বড় হয়, এল ইন্টু টু তার মানে কি অ্যান্সার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তাই তো? যেটা বলতেছিলাম একটু আগে, এইটা এল ইন্টু টু, এইটা সব মিনিমাম এলসিএম আমার এই রেঞ্জের মধ্যে, এল আর আর এর মধ্যে দুইটা পেয়ার যদি নেই, একটা পেয়ার যদি নেই, মিনিমাম এলসিএম এইটা, এর থেকে ছোট এলসিএম গেইন করা কোনোভাবে পসিবল না এই এল আর আর এর জন্য। সো ওইটাই যদি আর এর থেকে বড় হয়, তার মানে কি আমার অ্যান্সার কখনো এক্সিস্ট করে না। অন্যথায় আমি জাস্ট এল ইন্টু এল ইন্টু টু প্রিন্ট করে দিতে পারি। এক্ষেত্রে অন্য অন্য অনেক অ্যান্সার এক্সিস্ট করে, বাট আমার বলতে কি যে কোনো একটা ভ্যালিড অ্যান্সার প্রিন্ট করলেই হবে না। তো আমরা এখানে বলছি যে কোনো একটা ভ্যালিড অ্যান্সার প্রিন্ট করলে হবে, এই তো সলিউশন। তো এটা বোঝা গেছে, বুঝতে পারার কথা আই থিঙ্ক। ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। ওকে ওকে। তো এই নাম এই যে একটু দেখ, 5 মিনিট আছে। তো জিসিডি এই প্রবলেমটা যদি শর্টকাটে বইলা দেই, বলছে যে এ এক্স এ আর বি দেওয়া থাকবে, ওকে। তো জিসিডি বের করতে হবে এ থেকে বি পর্যন্ত। জিনিসটা হচ্ছে এমন যে আমার 1 থেকে যদি 5 দেয় তাহলে 1 2 3 4 5, এই 1 থেকে 5 পর্যন্ত সবগুলা নাম্বারের জিসিডি প্রিন্ট করতে হবে, 1 থেকে 5 পর্যন্ত সবগুলা নাম্বারের জিসিডি। তো এটা একটু কেউ একজন বলতে পারো তাড়াতাড়ি যে কিভাবে সলভ হইতে পারে, মানে এই প্রবলেমটার আইডিয়া কি হইতে পারে? একটা রেঞ্জ দেওয়া থাকবে, এই রেঞ্জের জিসিডি প্রিন্ট করতে হবে আমার, কি হইতে পারে এইটার অ্যান্সার? দেখ এ আর বি কিন্তু 10 টু দি পাওয়ার 100, তার মানে অবভিয়াসলি আমার কোনোভাবে কোনো ক্যালকুলেট করা পসিবল না। ইনপুটই আমার নিতে হবে কিতে, স্ট্রিং এ, ইনপুটই আমি ইন্টিজার নিতে পারবো না। 10 টু দি পাওয়ার 100 মানে 100 একটা ডিজিট, তো 100 একটা ডিজিট ওয়ালা নাম্বার তো আমার লং খাটবে না, হাইয়েস্ট 23টা 24টা খাটতে পারে, 23টা 24টা ডিজিট ওয়ালা নাম্বার আমার পাইথনে 64টা ডিজিট ওয়ালা নাম্বার হাইয়েস্ট থাকতে পারে, কিন্তু এখানে 100টা ডিজিট ওয়ালা নাম্বার, তো স্ট্রিং এ নিতে হবে অবভিয়াসলি। দেন কিভাবে করবো? দেখ এইটা একটা হিন্ট হইতে পারে যে প্রবলেমটার সলিউশন একেবারে ইজি। কেউ বলতে পারো এটার সলিউশন কি হইতে পারে? আচ্ছা আমি বলি, এতটুকু তো শিওর, সাপোজ এক্স আর এক্স প্লাস ওয়ান এই দুইটার জিসিডি কত কেউ বল? এক্স আর এক্স প্লাস ওয়ান, একটা নাম্বার এক্স আর একটা নাম্বার এক্স প্লাস ওয়ান, মানে একটু বড় এক্স প্লাস ওয়ান, এই দুইটার জিসিডি কত? 1 অলওয়েজ ওয়ান ওয়ান, ওকে। এর জিসিডি ইজ ইকুয়াল টু ওয়ান, জিসিডি ইজ ইকুয়াল টু ওয়ান, এন্ড অন আর বাদ বাকি যত নাম্বার দেই না কেন, এক্স প্লাস টু থ্রি যাই দেই না কেন, ধর যে এর জিসিডি কত? 1 ওয়ান। তার মানে আমি কি বুঝতেছি, মানে আমার পাশাপাশি দুইটা নাম্বারের জিসিডি যখন ওয়ান পাবো, এন্ড ওয়ান এর সাথে অন্য নাম্বারের যাই জিসিডি করি না কেন তাও ওয়ান পাবো, তাইলে রেঞ্জের ভিতরে দেখ যখনই এক আর দিয়ে আমার 5টা নাম্বারের জিসিডি বের করার মানে কি, শুরুতে 2টা করবো, তারপরে এই 2টার সাথে এই 3 নাম্বারটার জিসিডি করবো, এখন এই 3টার জিসিডির সাথে 4 নাম্বারটার করবো। তার মানে কি যখনই এই পাশাপাশি 2টা নাম্বারের জিসিডি বের করবো তখনই তো ওয়ান চলে আসবে। এখন আমি যাই করি না কেন অলওয়েজ তো জিসিডি ওয়ানই থাকবে, তার মানে কি আমার জিসিডি অ্যান্সার অলওয়েজ ওয়ান, নাকি?
এই প্রবলেমের জন্য। এই প্রবলেমের জন্য অ্যান্সার অলওয়েজ অন, বাট একটা ক্ষেত্রে ডিফারেন্ট। কখন ডিফারেন্ট এইটা নিজেরা বের করে নিস। কখন ডিফারেন্ট এখানে ভাই পরপর যদি ডিভাইজার দেওয়া থাকে 2 4 6 2 4 6 তো দেওয়া থাকবে না, আমার একটা রেঞ্জ দিবে ভাই, এল থেকে আর পর্যন্ত। প্রবলেমে বললাম কি বোঝো না? ও আচ্ছা, তুই বলছিস আর একটা ভেরিয়েশনের কথা, এল এ প্লাস 2 এরকম। হ্যালো, এখানে বলতে প্রবলেমে যে এটা এ প্লাস 1 এ প্লাস 2 বি পর্যন্ত, মানে এ থেকে একেবারে স্বাভাবিক, এ থেকে বি পর্যন্ত স্বয়ংক্রিয় স্বাভাবিক সংখ্যা কি বলতো জিসিডি বের করতে বলতো। তাহলে আমি জানি এ আর এ প্লাস 1 এর জিসিডি 1, আর 1 এর সাথে দুনিয়াদারি যা নাম্বারের জিসিডি বের সবই 1 আসবে। সেই কারণে এখন যদি এ আর বি সেম হয় তাহলে কিন্তু জিসিডি ওই নাম্বারটাই নাকি। তো তাইলে আমি সেম কাজটাই করবো, একটা স্ট্রিং এ ইনপুট নিব এ আর বি, তো জাস্ট এই দুই নেই নিব, এ আর বি ইনপুট নিব, এ আর বি যদি সেম হয় তাহলে এ প্রিন্ট করে দেবো, নয়তো অলওয়েজ অ্যান্সার ওয়ান। জাস্ট এই সলিউশন। এই প্রবলেম দুইটা রাখার কারণ হচ্ছে যে জাস্ট জিসিডি প্রবলেম কত কঠিন থাকলেও যাতে কত ইজিলি ভাবা যায় আসলে।